প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই ঘটনাটি আমাদেরকে যে পাঠিয়েছেন তার নাম আব্দুল আহাদ। ওনার বাড়ি ঢাকার যাত্রাবাড়ি ধলপুরে। ওনার দেশের বাড়ি কিন্তু ভোলা জেলায়। আর ঘটনাটি ওনার গ্রামেরই ঘটনা। 2017 সালে কুরবানি ঈদের পর উনি ওনার পরিবার সহ গ্রামে গিয়েছিলেন। গ্রামে যাওয়ার জন্য লঞ্চের কোনো বিকল্প যানবাহন ছিল না। লঞ্চ সন্ধ্যা 7টায় রওনা দিয়েছিল আর ওইখানকার খেয়াঘাটে পৌঁছায় রাত 2টার দিকে। গ্রামে তখন মোবাইলের নেটওয়ার্ক ছিল খুবই দুর্বল, পাওয়া যায় না বললেই চলে। গ্রাম থেকে প্রায় 25 কিলোমিটার দূরে একটি মোবাইল টাওয়ার ছিল। অনেকদিন পর গ্রামে গিয়েছেন তো রাস্তাঘাট চিনতেও বেশ অসুবিধা হচ্ছে। যতই গ্রামের ভিতরে প্রবেশ করছেন মোবাইলের নেটওয়ার্ক ততই কমে আসতে শুরু করে। আহাদ ভাইয়ের খুব ঘুম ঘুম অবস্থা ছিল ওই সময়, একটু ঠান্ডাও লাগছিল। রাতের বেলা গ্রামের পরিবেশ বা চারপাশটা কেমন হয় তা তো আমরা জানি, বিশেষ করে এত রাতের বেলা একদম নিস্তব্ধ, ঝিঝি পোকার ডাক। খেয়াঘাটের সামনে থেকে ওনারা একটা সিএনজি নিয়েছিলেন। সিএনজি চালক ওনাদেরকে দেখেই বুঝে গিয়েছিলেন যে ওনারা বেড়াতে এসেছেন এখানে। আগে তো কখনো দেখেন নাই, বোঝা গেল যে শহর এলাকায় থাকেন, বেড়াতে এসেছেন। যতই সিএনজিটা গ্রামের মধ্যে প্রবেশ করছে ওই সিএনজি চালক বেশ কিছু অদ্ভুত প্রশ্ন করতে থাকে। প্রশ্ন করছে যে এত রাতের বেলা কেন নামলেন, খেয়াঘাটেই থাকতেন, ফজর আজান দিলে তারপরে রওনা হতেন, আপনাদের বাড়িতে কেউ মারা গেছে নাকি যে এত রাতের বেলা এত ইমার্জেন্সি যাচ্ছেন। মানে এই টাইপের কথাবার্তা, মানে কোনো কারণ ছাড়া এই ধরনের কথাবার্তা বলছে। এদিকে আহাদ ভাইয়ের বাবা তো সিএনজি চালকের এই ধরনের কথাবার্তা খুব বিরক্ত হচ্ছেন। সিএনজি চালক এক পর্যায়ে বলে, আপনাদেরকে কেউ নিতে আসতেছে নাকি, বাড়ির কাছাকাছি কেউ থাকবে? তখন আহাদ ভাইয়ের বাবা বলেন যে হ্যাঁ, ওই ইউনিয়ন পরিষদ অফিসের সামনে এই আহাদের চাচাতো ভাই থাকবে, সেই নিতে আসবে। তখন উনি বলেন যে ইউনিয়ন পরিষদের সামনে তো না, পেছনে একটা রাস্তা আছে, সেই রাস্তাতে উনি থাকবেন। তখন আহাদ ভাইয়ের বাবা বলছেন যে পেছনের রাস্তায় সে থাকবে কেন? তখন সিএনজি চালক বলতেছে সে চাইলেও সামনের রাস্তায় থাকতে পারবে না। এই কথা শোনার পর আহাদ ভাইয়ের বাবা খুব বিরক্ত হয়ে বলেন, আপনি নিয়ে আর কথা বলেন না তো, চুপচাপ থাকেন, আপনি সোজা ইউনিয়ন পরিষদের কাছে নিয়ে যান তো। উনি আর কথাটা ওভাবে বলেন না, তারপরেও মাঝে মাঝে কিছু কিছু অদ্ভুত প্রশ্ন করলেও আহাদ ভাই তার বাবা ওনারা এগুলোর কোনো উত্তর টুত্তর দিচ্ছিলেন না। ইউনিয়ন পরিষদের সামনে যাওয়ার পর দেখা গেল যে আহাদ ভাইয়ের চাচাতো ভাই ওইখানটাতে নাই। তখন সিএনজি চালক বলছে, আপনারা ওই পিছনের রাস্তার দিকে খুঁজে দেখেন, ওইখানে পাবেন। এই বলে উনি ভাড়া নিয়ে চলে যাবেন। এমন সময় দেখা গেল পেছনের রাস্তা থেকে কে যেন হেঁটে হেঁটে আসছে, হাতে একটা নিভু নিভু হারিকেনটা অনেক পুরনো। দেখেই বোঝা গেল এটা এই আহাদ ভাইয়ের চাচাতো ভাই, তার নাম হচ্ছে জাহিদ। তো উনি এগিয়ে আসছেন পিছনের রাস্তা থেকে। এগিয়ে আসার পরে সিএনজি চালক বলছে যে আমি বললাম না যে পিছনের রাস্তায় থাকবে, সে এই সামনের রাস্তায় সে থাকবে না, সে সামনের রাস্তা আসতে পারবে না। সিএনজি চালকের দিকে ওই জাহিদ ভাই তাকিয়েছেন। এরপর সিএনজি চালক সে তার মতো করে সিএনজি নিয়ে চলে যায়। কুশল বিনিময়ের পর ওই জাহিদ ভাই আহাদ ভাইকে বলছেন যে হ্যাঁ রে, এত রাতে সিএনজি কোথায় পেলি? তখন আহাদ ভাই বলছেন যে এই তো খেয়াঘাটের এখানেই তো পেয়ে গেলাম, আর এর বাড়ি নাকি এই এলাকাতে। তখন ওই জাহিদ ভাই বলছেন যে না তো, এই এলাকায় এরকম সিএনজি চালক আছে এরকম চেহারার আমার তো মনে পড়ে না। কিছুক্ষণ ভাবলেন জাহিদ ভাই, তখন বললেন যে চল চলে যাই। এদিকে হয়েছে কি, ওনাদের বাড়িতে যাবার যে রাস্তাটা, এই রাস্তাটা ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে খুবই সহজ একটা রাস্তা রয়েছে। এই রাস্তা দিয়ে গেলেই একটা বাঁশঝাড়ের মতো পড়ে, বাঁশঝাড় পার হওয়ার পর 1-2 মিনিট হাঁটলেই ওনাদের বাড়ি, মানে খুবই কাছে। আহাদ ভাই এবং ওনার বাবা খেয়াল করলেন যে জাহিদ ভাই হারিকেনটা নিয়ে ওই সামনের রাস্তা না ধরে পেছনের রাস্তা দিয়ে হাঁটা শুরু করছেন। তখন আহাদ ভাইয়ের বাবা বলছেন যে হ্যাঁ রে জাহিদ, এই সোজা রাস্তা থাকতে আমরা ওই পিছন দিকে যাচ্ছি কেন? সোজা রাস্তা দিয়ে গেলেই তো অল্প সময়ের মধ্যে আমরা বাসায় চলে যেতে পারি। তখন ওই জাহিদ ভাই বলছেন যে না, সোজা রাস্তা দিয়ে যাওয়া যাবে না, সোজা রাস্তা অনেক সমস্যা আছে, আর আপনারাও কেউ সন্ধ্যার পরে এই সোজা রাস্তা দিয়ে আসেন না, দিনের বেলা আসলে আসেন, সন্ধ্যার পরে এই রাস্তা দিয়ে আসার দরকার নেই, বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো ওই সময় আহাদ ভাই
আহাদ ভাইয়ের বাবা, ওনাদের মধ্যে কিন্তু একটা কৌতূহল জন্ম নেয়। জাহিদ ভাইকে জিজ্ঞেস করলে জাহিদ ভাই বলেন যে না, এখন আসা যাবে না, এটা নিয়ে আর কোনো কথাবার্তা না বলাই ভালো, চলেন তাড়াতাড়ি আল্লাহর নাম নিয়ে বাড়িতে চলে যাই। আর আমাদের আশেপাশে যত ময় মুরব্বীরা আছেন তারাও সন্ধ্যার পর এই রাস্তাটা ব্যবহার করেন না। ওনারা তো হাঁটা শুরু করেছেন। ওনারা বাড়িতে পৌঁছতে পৌঁছতে ফজর আজানও দিয়ে দিয়েছে। আর ফজর আজানের পরপরই দেখা গেল বেশ কিছু লোকজন ঘর বাড়ি থেকে বের হয়ে ওই রাস্তাতে একটা পুকুর ছিল, ওনাদের বাড়ির পাশে একটা বড় পুকুর রয়েছে, ওই পুকুরে অনেক মানুষ অজু করতে আসতেন। তো লোকজন অজু করতে আসতেছে, ওনারাও বাড়িতে চলে গেলেন। ওনাদের বাড়ির ঠিক পাশাপাশি কিন্তু কোনো মসজিদ নেই, মসজিদটা আছে একটু দূরে আছে আর কি। জাহিদ ভাইকে আহাদ ভাই জিজ্ঞেস করলেন যে হ্যাঁ রে আহাদ, এই রাস্তা আসলে সমস্যাটা কি? তখন ওই জাহিদ ভাই বলেন যে আসছিস কয়েকদিনের জন্য বেড়াতে, এখন এসব কিছু জানার দরকার নাই, অযথা আনন্দ নষ্ট হয়ে যাবে, শুধু মাগরিবের পরে রাস্তাটা ব্যবহার করিস না, তাছাড়া সবকিছু স্বাভাবিক, দিনের বেলাতে রাস্তা ব্যবহার কর, মানে মেইন রাস্তাটা, আর সন্ধ্যার পরে এই পেছনের রাস্তাটা ব্যবহার করতে হবে। এদিকে আহাদ ভাইয়ের বাবা তো এই সমস্ত কথাবার্তা মানতে চান না, বিশ্বাস করতে চান না। উনি বলেন যে অযথা গ্রামের মানুষজন এটা নিয়ে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে। কই, আমি তো আগে কখনো শুনি নাই যে এই রাস্তায় সমস্যা আছে, এই প্রথম শুনতেছি যে এই রাস্তায় সমস্যা আছে। কি থেকে কি হয়েছে না হয়েছে এটা নিয়ে এখন মানুষের মধ্যে কুসংস্কার, বিভ্রান্তি এগুলো ছড়াই গেছে। যাই হোক, ওনারা তো বাড়িতে গেছেন, বিশ্রাম নিয়েছেন। আর যখন বিকেল হয়ে গেছে, বিকেল হওয়ার পর আহাদ ভাইয়ের বাবা উনি জানতে পারলেন যে সন্ধ্যার পর যে বাজারটা রয়েছে ওই বাজারের ওখানে বেশ ভালো বড় বড় তাজা মাছ বিক্রি হয়। সারাদিন অনেকেই নদী খাল বিলে মাছ ধরেন, এগুলো আবার সন্ধ্যার পরে এসে বিক্রি করেন। আবার সকালবেলা মাছ পাওয়া যায়, সারা রাত অনেকে মাছ ধরেন, এগুলো আবার সকালবেলা ভোরবেলা, মানে সকাল 6টা থেকে 8টার মধ্যে সে মাছগুলো সেল হয়ে যায় আর কি। আর সন্ধ্যার পরে কিছু মাছ পাওয়া যায়। উনি চিন্তা করলেন সন্ধ্যার পরে কিছু মাছ টাছ কিনবো। এদিকে আহাদ ভাইয়ের চাচা কিন্তু আহাদ ভাইয়ের বাবাকে বারবার সতর্ক করে দিয়েছেন যে মাছ কিনবি কেন, কিন্তু যাওয়ার সময় পেছনের রাস্তা দিয়ে যা, ইউনিয়ন পরিষদের সামনের রাস্তা দিয়ে যাওয়ার দরকার নেই, আর ফেরার সময়ও পেছনের রাস্তা দিয়েই আসবি। উনি তো এগুলা বিশ্বাসই করতে চান না, উনি এগুলা একদম তুচ্ছ তাচ্ছিল্য ভাবেই এটাকে উড়িয়ে দেন আর কি। উনি বের হয়েছেন, উনি কিন্তু ওই সামনের রাস্তা দিয়ে গিয়েছেন, 7টার দিকে বের হয়েছেন আর কি। এদিকে রাত 11টা বাজে, কোনো খোঁজ খবর নাই। আহাদ ভাইয়ের মাও তো ওনাদের সাথে এসেছিলেন। আহাদ ভাইয়ের মা আহাদ ভাইকে বারবার বলছেন যে এই তোর আব্বারে একটু ফোন টোন দে, কোথায় আছে। সমস্যা হচ্ছে যে ফোন দিয়েও তো লাভ নাই, ফোনে তো নেটওয়ার্ক পাওয়া যায় না, এটা একটা বড় সমস্যা। আর নেটওয়ার্ক পেতে হলে কিছুটা দূরে যেতে হয়, গাছের মাথায় উঠতে হয়, অনেক ধরনের সমস্যা আর কি, যেহেতু অনেকটা দূরে মোবাইলের টাওয়ার। বারবার ফোন দিয়েও পাচ্ছিলেন না। এদিকে রাত 11টা বেজে গেছে। গ্রামে 11টা, এটা কিন্তু শহরের 11টার মতো না। শহরে রাত 1টা-2টার সময় অনেক মানুষজন চলাফেরা করে, কিন্তু গ্রামে কিন্তু একদম শুনশান নীরবতা নেমে আসে। এদিকে ওনার বাবা আসছেন না, যোগাযোগ করতে পারছেন না। এক পর্যায়ে আহাদ ভাই এবং তার চাচাতো ভাই এই যে জাহিদ, এই জাহিদ ভাই, এই দুইজন ওনারা এগিয়ে গেলেন। ওনারা আগাতে আগাতে পুকুর পর্যন্ত এসেছেন, যে পুকুরটাতে ওই যে মানুষজন অজু করছিল, ওনারা সকালবেলা আসার সময় দেখেছিলেন আর কি, মানে ভোরবেলার দিকে। ওরা যখন ওখানে এসেছেন, হঠাৎ করে ওনারা দেখেন এই যে বাঁশবাগান বলতে সামনের রাস্তা দিয়ে আসলে যে বাঁশবাগানটা পাওয়া যায়, যেটা দিয়ে আসা নিষেধ, ওই বাঁশবাগানের ভেতর দিয়ে আস্তে আস্তে মনে হচ্ছে কেউ যেন আসছে। ওনারা দুজনে আফসা আফসা দেখছেন। মনে হলো যে এই হাঁটাটা খুব চেনা, তবে হেলে দুলে হাঁটছে, মানে একটা মানুষ যদি নেশাগ্রস্ত হয়ে যায়, তার যেমন হাঁটার ব্যালেন্স থাকে না, মনে হচ্ছে ওইভাবে আসছে, তার কোনো সেন্স কাজ করছে না। বা একজন মানুষ যদি খুব ঘুম পেয়েছে, ঘুমে তার চোখ ডুবে এসেছে বা বন্ধ হয়ে গেছে, সে হাঁটে কিভাবে, ওই রকম করে কেউ একজন হাঁটছে। ওনারা এইটা দেখার জন্য আরেকটু যখন কাছে গিয়েছেন, তখন বুঝতে পারেন এটা আর কেউ না, এটা এই আহাদ ভাইয়ের বাবা। মনে হচ্ছে তার চোখ বন্ধ হয়ে আছে, খুলতেই পারছে না, প্রচন্ড ঘুম। কাছে যাওয়ার পর তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে নিয়ে আসার পর যখন ওনার পরনের গেঞ্জিটা আহাদ ভাই খুলে দিয়েছেন, তখন সবাই দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। ওনার ঘাড়ে
কেমন যেন কয়েকটা আঙ্গুলের ছাপ, তবে এগুলো কোনো মানুষের আঙ্গুল না, এটা বোঝা যাচ্ছে এটা কোনো একটা প্রাণীর আঙ্গুল হবে, বেশ লম্বা লম্বা আঙ্গুল। আর ঘাড়ের ঠিক উপরের দিকে মাথার যেই চুলগুলো থাকে, এখানে বেশ কিছু চুল নাই, মনে হচ্ছে সেখান থেকে কিছু চুল কেউ খাবলে তুলে ফেলেছে। এদিকে ওনার বাবার তো মারাত্মক জ্বর আসছে ওই রাতের বেলা। ওনার বাবা ভালো করে কথাই বলতে পারছেন না, ওনার কাছে কিছু জিজ্ঞেসও করেন নাই যে কি হয়েছে। তবে আহাদ ভাইয়ের চাচা আন্দাজ করেছেন যে তার সাথে খারাপ কিছু হয়েছে। ওই রাত তো ওভাবেই চলে যায়। পরের দিন বিকেল বেলা ওনার আব্বু কিছুটা যখন স্বাভাবিক হয়েছেন, তখন তাকে জিজ্ঞেস করা হয় গত রাত্রে হয়েছিলটা কি। তখন ওর আব্বু জানান যে উনি স্বাভাবিকভাবেই যে রাস্তা দিয়ে চলাচল নিষেধ ছিল ওই রাস্তা দিয়েই উনি চলে গেছেন, তবে যাওয়ার সময় কোনো সমস্যা হয় নাই। উনি যখন বাজারে গিয়েছেন, বাজারে যাওয়ার পর মাছ বাজারে যখন উনি ঢু মেরেছেন যে মাছ কি উঠেছে, দেখতে পান বেশ বড় সাইজের একটা কাতল মাছ, বেশ তরতাজা একটা কাতল মাছ, পুকুরের বা চাষের না, এটা নদীর কাতল মাছ, এটা উঠেছে। উনি চিন্তা করলেন কাতল মাছটা কিনে নিয়ে যাই। কাতল মাছটা কেনার পর উনি ওই বাঁশ বাগানের রাস্তা দিয়েই প্রবেশ করেছেন। তখন যে খুব বেশি রাত তা কিন্তু না, ওই যে উনি সন্ধ্যা 7টার দিকে গিয়েছেন, অল্প সময় লেগেছে যেতে, হয়তোবা তখন 8টা 8:30 বাজে যে উনি যখন ফিরছিলেন আর কি। উনি যখন ফিরছিলেন ওই রাস্তা দিয়ে, হঠাৎ করে ওনার কানে এক ধরনের একটা শব্দ আসে। শব্দটা এক ধরনের শো শো শব্দ, এটা যে বাতাসের শো শো শব্দ বিষয়টা এরকম না। অনেক সময় টেলিভিশনে যদি ঝিরঝির এরকম আওয়াজ আমরা পেতাম ছোটবেলাতে, এক ধরনের শব্দ হতো, খড়খড় শব্দ বা শো শো শব্দ, এরকম একটা শব্দ আসতো, ওই রকম শব্দ মনে হচ্ছে। এই শব্দটা আস্তে আস্তে ওনার শরীরে টাচ করেছে, ওনার একটা অনুভূতিও হচ্ছে, ওই শব্দ হচ্ছেই। কিন্তু ওনার পায়ের গোড়ালি থেকে আস্তে আস্তে হাঁটুর পেছনে, এরপর ওনার কোমর পর্যন্ত এসে পিঠ বে ঘাড় পর্যন্ত আসছে এই শব্দটা। উনি যখন পেছন দিকে তাকিয়েছেন, উনি দেখেন ভয়ঙ্কর একটা জিনিস, একটা খাটো অবয়ব, মুখের আকৃতিটা খুবই ভয়ঙ্কর, এর চোখগুলো হলুদ বর্ণের, অন্ধকারের মধ্যে এটা যে হলুদ বর্ণের স্পষ্ট বোঝা যাচ্ছে। পুরো শরীরটা কালো লোম দিয়ে আবৃত, আর এই জিনিসটাই এরকম শো শো শব্দ করছে। এটা কি আসলে কোনো প্রাণী নাকি কোনো শিম্পাঞ্জি, এটাও বোঝা যাচ্ছে না। এই জিনিসটা নাকি হঠাৎ করেই লম্বা কয়েকটা আঙ্গুল দিয়ে আহাদ ভাইয়ের বাবার ঘাড়ে হাত রেখেছেন। উনি বুঝতে পেরেছিলেন এই হাতটা স্বাভাবিক মানুষের হাতের তুলনায় অনেক বড়, কিন্তু এই জিনিসটার যেই দেহ, এটা কিন্তু একটা বামন আকৃতির মানুষের মধ্যে, তার কিন্তু হাত এত বড় হওয়ার কথা না। ঘাড়ে হাত রাখার পরে নাকি ওই অবয়বটা বিকট একটা হাসি দেয়, এবং মাথার পেছনে যে চুল থাকে আর কি, ঘাড়ের ঠিক উপরের দিকে, এই জায়গায় খপ করে ধরে চুল ধরে দিয়েছে টান। এরপরে উনি প্রচন্ড ব্যথা পান আর অচেতন হয়ে যান। কতক্ষণ উনি অচেতন ছিলেন ওনার সেই সময় জ্ঞানটা আর ছিল না। ওনার যখন জ্ঞান ফেরে তখন দেখেন যে উনি সেখানেই পড়ে আছেন, ওই অবয়বটাও নাই, আর কাতল মাছটা ওনার আশেপাশে নাই। ওনার শরীরে যতটুকু শক্তি আছে তা দিয়ে উনি ওঠার চেষ্টা করেন এবং কোন রকমের সফল হন। তো তখনই ওইখান থেকে আস্তে আস্তে বের হচ্ছিলেন, কিন্তু উনি চোখ খুলতে পারছিলেন না, বেশ এলোমেলো ভাবে হাঁটাহাঁটি করছিলেন। যখন ওখান থেকে বের হয়ে আসছিলেন, তখন হচ্ছে এই আহাদ ভাই এবং জাহিদ ভাই ওনাকে দেখতে পান, তখন তাকে ধরে বাড়িতে নিয়ে আসেন। এটা যখন বলেছেন, এরপর এই আহাদ ভাইয়ের বড় চাচা আহাদ ভাইয়ের বাবাকে তো বেশ বকাঝকা শুরু করছেন যে তোকে বারবার বললাম যে ওদিক দিয়ে না আসতে, কথাই শুনলি না। তখন আহাদ ভাইয়ের বাবা বলেন, হ্যাঁ আসলেই আমার কথা শোনা উচিত ছিল, আমি এগুলো বিশ্বাস করতে চাই নাই যে এরকম কোনো কিছু আছে ওইখানে। তখন এই আহাদ ভাইয়ের চাচা উনি বলতে শুরু করেন যে আসলে সমস্যাটা কি। উনি বলেন যে এখানে আগে কোনো সমস্যাই ছিল না, মানুষজন দিব্যি মানে সবসময় আসা যাওয়া করতেন, রাত 1টা 2টা 3টা সবসময় আসা যাওয়া করতেন এই পাঁচ বাগানের ভিতর দিয়ে, মানে এই ইউনিয়ন পরিষদের সামনে যে রাস্তাটা, সবসময় আসা যাওয়া করলেও কখনোই কারোর সাথে কোনো জিনিস ঘটেছে এমনটা জানা যায় না। এই বিগত 1 বছর ধরে হঠাৎ করে একটা সমস্যা শুরু হয়েছে, কোত্থেকে একটা পিশাচ শ্রেণীর জিন, এই পিশাচ শ্রেণীর জিন এইখানে এসে আস্তানা গেড়েছে। তারপর থেকে নাকি সন্ধ্যার পর এদিক দিয়ে হাঁটাহাঁটি করলেই এরকম সমস্যা হয়।
অনেকের সাথেই বিভিন্ন ভয়ের ঘটনা ঘটেছে। এই কারণে এই গ্রামের লোকজন সন্ধ্যার পর এই ইউনিয়ন পরিষদের সামনের রাস্তাটা এড়িয়ে চলেন। আর ওনাদের গ্রামে আরেকজন দাদা ছিলেন, আহাদ ভাই জানিয়েছেন, তার নাম ছিল নিজাম। তো নিজাম দাদা নাকি একদিন রাতের বেলা যখন বাগানের রাস্তা দিয়ে আসছিলেন, ওই অবয়বটাকে নাকি সামনে এসে ধপাস করে একটা থাপ্পড় মেরে দিয়েছেন ওনার গালে। ওই জিনিসটার আকৃতি কিন্তু বড় না, এটা কিন্তু বামন আকৃতির। সবাই তাকে এই বামন আকৃতিতেই দেখেছে। আহাদ ভাইয়ের বাবা যেভাবে দেখেছেন, ওই জিনিসটা যাদের সামনে পড়েছে সবাই এই একই আকৃতি, একই চেহারায় দেখেছেন। এই পিশাচটা নাকি খুব বিরক্ত করে, বিশেষ করে সন্ধ্যার পর থেকে নিয়ে সকাল পর্যন্ত। কেউ যদি ভুল করে মাছ নিয়ে ওদিকে ঢুকে যায়, তাহলে তো বিরক্তির পরিমাণ আরো বেড়ে যায়। এই সমস্যার সমাধানের জন্য নাকি আহাদ ভাইয়ের চাচা এক কবিরাজ এনেছিলেন। ওই কবিরাজ ওই বাঁশবাগানের ওখানে গিয়ে কিছু দোয়া দুরুদ পড়ে আসে, কিন্তু সেই কবিরাজ জানিয়েছিলেন যে এই পিশাচটা সহজে যাবে না, এ মানুষের ক্ষতি করার চেষ্টা করতেই থাকবে। এরপর নাকি আরো একজন ভালো মানের কবিরাজ পরবর্তীতে আনা হয়েছিল, যেটা আহাদ ভাই জানিয়েছেন। তো ওই কবিরাজ জানিয়েছিলেন যে এই জিনিসটাকে এখান থেকে তাড়ানোর উপায় আসলে খুবই কঠিন ব্যাপার, তবে একটা কাজ করলে সমাধান হতে পারে। সেটা হচ্ছে যে আহাদ ভাইদের যেই বাড়ি, এই বাড়ির এখানে একটা মসজিদ তৈরি করতে হবে। মসজিদে যখন 5 ওয়াক্ত নামাজের জন্য আজান দেয়া হবে, মানুষজন এখানে নামাজ পড়তে আসবে, ইবাদত বন্দেগী করবে, কোরআন তেলাওয়াত করবে, তখন আস্তে আস্তে এই পিশাচটা এখান থেকে চলে যেতে পারে। তো উনি এই পরামর্শ দিয়েছিলেন, সেই পরামর্শ অনুযায়ী পরবর্তীতে ওখানে একটা ছোট করে মসজিদ তৈরি করা হয়। মসজিদটা এখনো আছে, মানুষজন সেখানে নামাজ পড়ছেন, ইবাদত বন্দেগী করছেন, 5 ওয়াক্ত নামাজের জন্য আজান হচ্ছে, ধর্মীয় বিভিন্ন কার্যকলাপ সেখানে হচ্ছে। তবে মসজিদটা হওয়ার পর এই পিশাচের উপদ্রব অনেকটা কমে গেলেও মানুষজন সন্ধ্যার পরে ওই রাস্তাটা ব্যবহার এখন করেন, তবে খুব সাবধানে ব্যবহার করেন। মাঝে মাঝে নাকি রাতের বেলা এখনো ডাক শোনা যায়, নিশি ডাক। তবে 3 বারের বেশি ডাক না দিলে কেউ আর দরজা খোলেন না, এমনটাই জানিয়েছেন আব্দুল আহাদ ভাই। ধন্যবাদ জানাচ্ছি আব্দুল আহাদ ভাইকে। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন আমি শুরু করব একটি ঘটনা, যে ঘটনার আগ্রহ সবার মাঝে। তার নাম মেহেদি। তিনি যেই ঘটনা তার শেয়ার করছেন, সেটা তার নানা ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটা বিচ্ছিন্ন ঘটনা। তো ঘটনার সুবিধার্থে তাদের গ্রামের কিছু বর্ণনা দেওয়া যায়। তাদের গ্রামের নাম হচ্ছে কাউতলি। এটা তিতাস নদীর একটা শাখা নদীর মধ্যে পড়ে। কুরুলিয়া খালের পাশে এটা অবস্থিত। খালের অপর পাশে হচ্ছে ভাদুগড় নামের একটি গ্রাম। খালটা কাউতলির আর ভাদুগড়ের মাঝ দিয়ে গিয়ে মূল নদীর সাথে মিলেছে। নদীর ওপারে ফারাঙ্গা নামের একটি গ্রাম আছে। কুরুলিয়া খালের বেশ দুর্নাম আছে। প্রতি বছর 3 থেকে 4 জন এই খালে মৃত্যুবরণ করে। যারা সিলেট বা চিটাগং গেছেন তারা সবাই দেখেছেন এই জায়গাটা, বাট মেবি খেয়াল করেন নাই কখনো। বিকজ জায়গাটা দেখে বোঝা যায় না যে এটা আসলে কতটা ভয়ানক। ঘটনা শুরু করা যাক। নানাভা যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই চেষ্টা করা হলো। এটা পাকিস্তান পিরিয়ড ছিল। সালটা আসলে স্মরণ করা যাচ্ছিল না। ধান কাটা খালি শেষ হয়েছে তখন। তো তার নানার যেভাবে বলেছে, আব্বা আগেই এক নৌকা করে বেশ কিছু ধান নিয়ে গেছে, মানে তার নানার বাবা। তো আমরা তার নানার ভয়েসে বলার চেষ্টা করছি। আব্বা আগেই এক নৌকায় করে বেশ কিছু ধান নিয়ে গেছে, আগেই চলে এসছে। আমি বাকি ধানটুকু নৌকায় তুলে, সব লেবারদের একটা নৌকায় তুলে, আমার বন্ধু মানিক মিয়া আর ছোট ভাই ফজলকে নিয়ে ওদের পেছনের নৌকা করে বাড়ির দিকে রওনা দিলাম। ওই সময়টায় মাগরিবের আজানের একটু বেশি হলে আধা ঘন্টা আছে। নিয়ত যে বাসায় যে নামাজ পড়ব। তখন কুরুলিয়ার খালে পানি আসে বেশ, তো বড় নৌকা সহজে যেতে পারবে। তিতাস নদী থেকে খালে নৌকা ঢোকার পর আমার কেমন জানি মনে হচ্ছিল যে নৌকার তলায় কিছুর সাথে মনে হয় ধাক্কা খাচ্ছিল। মানিককে বললাম যে নেমে দেখতো মাটিতে লাগতেছে কিনা, এমন তো হওয়ার কথা না।
মানিক বলল, মজিদ, লক্ষণ বালানা, দুয়া পড়া শুরু কর। আমি ভয় পাচ্ছি ফজলকে নিয়ে। ও তো মাত্র 13 বছরের বাচ্চা। আমার কিছু হলে তো সমস্যা নাই, ওর কিছু হলে আব্বা আম্মাকে কি বলবো? দুয়া পড়তে পড়তে নৌকা রেল ব্রিজের সামনে এসে পড়ল। ওই তো কাউতলি বাজারের নৌকার ঘাট দেখা যাচ্ছে। ঘাটে আব্বা দাঁড়ানো। একটু সাহস পাচ্ছিলাম। মানিককে বললাম যে, চালা নৌকা, আল্লাহ ভরসা, যা হওয়ার হবে। নৌকা রেল ব্রিজের ভেতর দিয়ে আসার সময় হঠাৎ পার থেকে আব্বা ডাকাডাকি শুরু করলো। কি জানি বলছিল, কিন্তু পরিষ্কার শোনা যাচ্ছিল না। পারে দেখলাম লোক জমে গেছে অনেক। আর নৌকার অর্ধেকের একটু বেশি পার হওয়া মাত্রই দেখলাম নৌকা কেমন যেন ঘোরা শুরু করলো। যে দিকটার মুখ করা ছিল অন্যদিকে ঘুরে যাচ্ছে। মানে কি? সাগরের যেমন পানির ঘূর্ণি দেখা যায়, ওয়ার্লপুল বলা যায়, সেরকম একটা ঘূর্ণিতে নৌকার সামনের অংশ ঢুকে যাচ্ছে। ফজল কান্না শুরু করে দিল। আমি আর মানিক দুয়া পড়ছি। পরে মানিক বলল, চল ফজলকে ঢিল মার একটু দূরে, ও হালকা, ও বেঁচে যাবে, তারপর আমরা লাফ দিব। এইটাই প্ল্যান। ফজল তখন বেশ হ্যাংলা পাতলা ছিল। ওকে জোরে একটা ঢিল মারলাম যতটুকু শক্তিতে পাওয়া যায়। ও একটু দূরের পাড়ের দিকে চলে গেল। ও সাঁতার জানো, তাই ও বেঁচে যেতে পারবে, এরকমটাই প্ল্যান। ওকে ঢিল দেওয়ার পর দেখলাম যে ও একটু সামনে গিয়ে মনে হলো কেউ ওকে টান মারছে। নিচে থেকে আরো ও ডুবে গেল। মাথায় আকাশ ভেঙে পড়ছে। এই কি হলো? আমার জন্য আজকে এটা হলো? ফজলকে নিয়ে গেল, এখন কি হবে? মানিক আমাকে টান দিয়ে ধরে লাফ দিল। ও যে কিভাবে আমাকে পারে তুললো এটা শুধু ও জানে আর আল্লাহ জানে। আমি বেহুশ। হুশ ফেরার পর আব্বার কাছে শুনলাম 2 দিন আমার কোনো হুশ ছিল না, আর আমার জ্বর ছিল প্রচুর। পরে আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম, ফজল কোথায়? বলে, ওই যে এটা লম্বা কাহিনী, পরে বলবে। আপাতত ও আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার জ্বর কমার পর আমাকে আব্বা সব বলল। পরে সবাই দেখলো যে নৌকা তলিয়ে যাচ্ছে আর তোমরা ফজলকে ঢিল মারছ। ওইটা তোমাদের ভুল ছিল। ও বাচ্চা ছিল, তাই ওকে সুযোগ পেয়ে নিয়ে গেছিল। মানিক তোমাকে পারে তোলার পর যে জ্বর উঠেছে, এখনো তো ও বিছানায় আছে, আর উঠতে পারে নাই। ফজলকে নিয়ে গেছে, নৌকা নিয়ে গেছে। আমি আর তোমার মা ভেঙে পড়েছিলাম। আমি, তোমার চাচারা সহ গ্রামের আরো অনেকেই পানিতে নেমেছিলাম ওকে খোঁজার জন্য, কিন্তু পাইনি। না ওর কোনো চিহ্ন ছিল না, না নৌকার। কিছুই বুঝতে পারছিলাম না। আমি আর তোমার মা, আমরা দুজন নদীর পাড়ে সারা রাত কান্না করি, আল্লাহর কাছে মাফ চাই, আমার ছেলেকে ফিরিয়ে দিক। ফজরের আজানের পর নৌকার ঘাটের দিকে পানিতে কেমন যেন একটা নাড়াচাড়া দেখা যাচ্ছিল। আমি ওইদিকে গিয়ে দেখি পানির ভেতর থেকে একটা কিছু বের হচ্ছে। পরে ভালো করে খেয়াল করে দেখি নৌকাটা ভেসে উঠেছে। নৌকায় সব ধান ছিল, আর নৌকার মাঝখানে ফজল বেহুশ অবস্থায় ছিল। ওর গায়ে ছিল জ্বর। ওকে হুজুররা ঝাড়ফুঁক করার পরও স্বাভাবিক হয়, কিন্তু ও অনেক ভয় পাইতো সবসময়। ভয়টা দূর হতে বেশ সময় লাগে। পরে ওর থেকে যা শোনা যায় তা অনেকটা এরকম। আমাকে যখন তোমরা ফালাই দিছিলে পানিতে, তখন পানিটা কেন জানি অস্বাভাবিক গরম ছিল। আমি যখন সাঁতার কাটতেছি তখন আমার মনে হইল একটা ঠান্ডা হাত আমার পা ধরে টান দিছে। কিন্তু বুঝে ওঠার আগেই আমি পানিতে তলায় যাইতাছিলাম। তখন আমাকে একটা মেয়ের কণ্ঠ কইল, ভয় পাইস না, তোর কিচ্ছু হইব না। আমার আর কিচ্ছু মনে নাই। আমি যখন ঘুম থেকে উঠে দেখি আমি পানির নিচে, আর আশপাশে সবকিছু গোলা। শুধু একটা দূরে কিছু দেখা যাইতেছিল। অবাক করা বিষয় হইছে, আমি শ্বাস নিতে পারতেছি পানির নিচে, আমার কোনো সমস্যা হইতেছে না। আমি তখন নৌকা থাইকা নাইমা একটু সামনে যাইতে দেখতে পারলাম একটা মাইয়া পাথরের উপর বসে আছে। ওর চুলগুলো অনেক লম্বা ছিল, পানিতে ভাসতেছিল। ও দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু কণ্ঠটা কেমন যেন ঠান্ডা হয়ে যায় শরীরটা। ও আমাকে জিজ্ঞেস করলো, ফজল না তোর নাম? আমি বললাম, জি। আমি তো তোরা অনেক দিন ধরেই দেখি তুই এই নদীতে গোসল করস, সাঁতার কাটস, তোরা তো আমার অনেক ভাল লাগে। তোরা আমি আমার সাথে নিয়ে যাইতে চাই, তুই যাবি আমার সাথে? না গো, আমার আম্মা বাড়িতে কান্না করব,
আমি আপনার সাথে যাইতে পারবো না। তোর মা তো কান্না করতেছে নদীর পাড়ে দাঁড়ায়া, আর তোরে দিয়া দিতাম কইতেছে। আমার তো তোরে ছাইরা দিতাম মন যেতেছে না। তোর কি ইচ্ছা? তুই কি থাকবি আমার লগে? অনেক আরামে থাকতে পারবি আমার সাথে থাকলে। আমার আম্মাকে কষ্ট দিয়ে আমি আরামে থাকলেও আমি শান্তি পাবো না। আল্লাহর রাস্তা আমার ছাইরা দেন। তখন ওই কিছু একটা বললো, আমি না হয় তোরে ছাইরা দিলাম, কিন্তু অন্যরা কিন্তু তোরে আবার যদি পানিতে পায় তাহলে কিন্তু ছাড়বো না। তুই কিন্তু আর পানিতে নামিস না। আমি তোর ভালার লেগেই কইতেছি। আচ্ছা ঠিক আছে, আমি আর নামবো না। পরে ওই জিনিসটা আমার চোখে হাত দিল। ওরা আমার আর কিছু মনে নেই। আমি যখন উঠলাম তখন দেখি তোমরা সবাই আমার পাশে আশেপাশে। এরপর থেকে আব্বা আর ফজলকে পানির ধারের কাছে যেতে দেন না। আমাদের জানমান আল্লাহ রক্ষা করেছেন, ওইটাই বড় কথা। মাঝখানে কি হয়েছে এটা আমাদের কাছে কিছু যায় আসে না। এই ঘটনাটা মেহেদি সাহেবের গ্রামের সব বয়স্কদের জানা। ঘটনাটা অনেকটা লোকাল মিথের মতো, অনেকটা লোকাল মিথ বলেই বলা চলে আর কি। 2016 সালে সেই ফজল নানা মারা গেছেন এবং আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। যেহেতু ফজল নানার ঘটনা আমরা শেয়ার করলাম, তিনি যখন ছোট ছিলেন, তো অনেক বয়স্ক, অবশ্যই অনেক আগের কথা। তো তার ঘটনার জন্য অনেক ধন্যবাদ মেহেদি ভাই, আপনার ঘটনার জন্য। আমি আরেকটা ঘটনা বলবো আপনাদেরকে সবাইকে, যেই ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছেন মার্জিয়া মেহজাবিন আপু। ইদানিংকালে তার ঘটনার বেশ সুনাম রয়েছে এবং মার্জিয়া মেহজাবিন আপু বেশ কিছুদিন যাবত আমাদের কাছে খুব ভালো ঘটনা পাঠাচ্ছে বিধায় আমরা তার আরেকটি ঘটনা শেয়ার করছি। 1987 সালে শঙ্কর, যেটি একটি ছদ্মনাম, ধামরাইয়ের একটি শ্মশানে দায়িত্বরত রয়েছেন প্রায় 30 বছর ধরে। মৃতের গোসল থেকে পোড়ানো, মানে দাহ করা পর্যন্ত সব কাজই তিনি করে থাকেন। তার 2জন ছেলে আছে, 2টা ছেলে অয়ন এবং অর্ণব। তারা দুজনও সেই শঙ্কর কাকার সাথে তার কাজে সাহায্য করেন এবং একদম ছোট থেকেই শঙ্কর কাকা তখন প্রথম সন্তানের বাবা হয়েছেন, অর্থাৎ তখন তার ছেলে অয়নের জন্ম হয়েছে। মাত্র কয়েকদিনের শিশু ছিল সে। অয়ন শঙ্কর কাকার কাজ না থাকলে বেশিরভাগ সময় তার পরিবার, তার ছেলেদের সাথে কাটাতেন এবং তার স্ত্রীকে সময় দিতেন, কারণ 2টো ছোট বাচ্চা। তার স্ত্রীকে একদিন সময় দিতেন তো রেগুলারলি। এক রাতে তিনি স্ত্রী পুত্র সমেত ঘুমিয়েছিলেন। রাত তখন আনুমানিক 11টা বাজে। যখনকার ঘটনা, তখনকার সময় রাত 11টা অনেকটা গভীর রাত হিসেবে বিবেচিত হতো। তো যাই হোক, বাহির থেকে কেউ একজন ডাকে, শঙ্করদা, ও শঙ্করদা, বাইরে আহো, একটু তাড়াতাড়ি আহো, শবদেহ আইছে, কাম আছে, শঙ্করদা আহো। শঙ্কর কাকা উঠলেন, তো তিনি বললেন, খাড়াও মি আইতাছি। তিনি বলে তিনি দেখলেন যে তার সাথে কাজ করে যার নাম ছিল বিমল, সে দাঁড়িয়ে আছে। তো শঙ্কর কাকা বের হলেন, তার সাথে হাঁটতে হাঁটতে শ্মশানের দিকে এগোতে লাগলেন। তো এর মধ্যে তিনি দেখলেন যে ভেতরে কিছু লোক একজন শ্মশানের কাছে চলে আসেন। তখন দেখেন ভেতরে কিছু লোক একটা লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। তো শঙ্কর কাকা আর বিমল দুজনকে লাশের সাথে থাকা একজন এগিয়ে আসে তাদেরকে দেখে, এবং শঙ্কর কাকার হাত ধরে বলে, দাদা, ও দাদা, দেখো বাবা নেই গো দাদা, বাবা চলে গেল দাদা, আমাদের ছেড়ে চলে গেল দাদা, তুমি একটু শেষ গোসল দিয়ে দাও। তো শঙ্কর কাকা লোকটাকে চিনলেন, কেননা সে ছিল তাদের পার্শ্ববর্তী এলাকার একজন প্রভাবশালী লোক, ছিল নাম তার রঘুনাথ। তো শঙ্কর কাকা বললেন, যখন আমি শবদেহ, মানে তিনি বলছিলেন যে আমি যখন লাশ স্নান করাতে যাই, তখন আমি দেখি যেটা রঘুনাথের ছেলের লাশ, আর সেই লাশের মাথার খুলিটা না আলগা, দেহ থেকে মাথাটা আলাদা, চোখে তুলো দেওয়া ছিল আর গলায় দড়ির দাগ। তখন আমি বুঝে যাই যে এটা সাধারণ মরা না, এইটা আত্মহত্যা, নিশ্চিত আত্মহত্যার মরা। কিন্তু আমি যদি একে স্নান দিতে আর পোড়াতে মানা করি, তাহলে আমার সমস্যা হবে, যেহেতু এরা প্রভাবশালী। তাই আমি কিছু না বলে লাশটাকে স্নান করিয়ে মন্ত্র পড়া শুরু করে দিই। মন্ত্র পড়ে সব জোগাড় যন্ত্র করি, চিতায় উঠাই। কিন্তু একটা বিষয়ে খেয়াল করি যে আমার আশেপাশে যে কে একজন
কান্না করছে, শব্দ পাচ্ছি। আমি হালকা শব্দের সেই কান্নার আওয়াজ পাচ্ছিলাম একদম পরিষ্কার, তবে খুব একটা পাত্তা দিই না। আমি আমার কাজ করতে থাকি। মৃতের দাহ সম্পন্ন করার পর এখন আমার বাড়িতে ফিরতে হবে। শেষ রাতে বাড়ি ফেরার পথে কিছু দূর যাবার পর হঠাৎ করে আমি একা হয়ে যাই আচমকা। আমার একা হওয়ার কথা না, আমি একা হয়ে যাই। পেছন থেকে কেউ একজন আমায় সজোরে টান মারে। আমি পড়ে যাই, সাথে সাথে প্রচন্ড ব্যথা পাই। সেই ব্যথা নিয়ে যখন পেছনে তাকাই, কিছুই দেখতে পাই না। সেখানে আমি কোনো রকম উঠে মন্ত্র জপা শুরু করি। মন্ত্র জপতে জপতে হাঁটা শুরু করি। এদিকে ব্যথায় আমার বেশ কষ্ট হচ্ছিল হাঁটতে। কিছু দূর আসার পর একটা বট গাছ ছিল। সেখান দিয়ে যাবার সময় কিছু একটা ধূপ করে আমার সামনে পড়ে। আমি দু কদম পিছিয়ে যাই, কারণ কোনো কিছু আপনার সামনে পড়লে আপনি সাথে সাথেই সেটাকে ক্রস করে যাবেন না, অবশ্যই সেটার পেছনে চলে আসবেন। ভয় দেখে আমার সামনে একটা কুকুরের আধ খাওয়া মাথা এসে পড়েছে। কি ব্যাপার, কি ভয়ঙ্কর ব্যাপার! আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। এদিকে শরীরটা আমার কেমন যেন লাগছিল। শুরু করে দিলাম মন্ত্র জপা। জপতে জপতে সেটার পাশ কাটিয়ে বাড়ির পথে যেতে লাগলাম। যা দেখছিলাম আর যেই পথ ধরে হাঁটছিলাম, আমি কিছুই নিতে পারছিলাম না। আমি দেখছি আমার সামনে তিনটা রাস্তা, আর তিনটা রাস্তাই অচেনা। আমি মনে প্রাণে মন্ত্র জপ করছি, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। এই রাস্তা তো আমার পরিচিত, এখান থেকে বাসায় যেতে তো বেশ সময় লাগে না, কিন্তু এই রাস্তাগুলো এখন আমার কাছে অপরিচিত কেন? শেষে সাহস করে তৃতীয় রাস্তা ধরে হাঁটা দেই। সময় কয়টা বাজে আমার জানা ছিল না। আমি কেবল হেঁটেই যাচ্ছি। হাঁটতে হাঁটতে আমি এবার একটা খোলা মাঠে এসে পড়ি। আর সেখানে দেখতে পাই কালো ছায়ার মতো কিছু লোক দেখতে একটা জীবিত মানুষকে খাটিয়ায় তুলে একটা অগ্নিকুণ্ডলীর চারপাশে ঘুরছে আর মন্ত্র পড়ছে। আর সেই লোকটা খাটিয়া থেকে নামার জন্য কাকুতি মিনতি করছে। তো কিছুক্ষণ পর তারা সবাই সেই লোকটাকে অগ্নিকুণ্ডের ভেতর ফেলে দেয়। দেওয়ার সময় লোকটা চিৎকার করতে থাকে, করতে করতে পুড়তে থাকে, ভৎস হয়ে যায় আমার চোখের সামনেই। আমি ভয়ে আতঙ্কে শুধু তাকিয়েই দেখে যাচ্ছিলাম, মন্ত্র জপছিলাম। এবার সেই লোকগুলো অনেকটা আমার দিকে এগিয়ে আসছিল। মনে হচ্ছিল এবার আমার টার্ন, আমাকেই ওরা আবারও সেই অগ্নিকুণ্ডে ফেলতে আর আমার দিকে এগিয়ে আসছে। আমি আবার হাঁটতে শুরু করবো কিনা বুঝতে পারছি না, তবে একটা পর্যায়ে আমি এসব চিন্তা না করে প্রাণপণে দৌড় দিই। কোথায় বা কোন দিকে দৌড় দিয়েছি আমি জানি না। হঠাৎ কিছু একটার সাথে সজোরে ধাক্কা খেলাম। মনে হলো এই ধাক্কাটা অনেকটা অচিন ধাক্কা। এই ধাক্কাটার জন্য আমি কোনোভাবেই আমি নিজেকে ধাক্কা খাওয়ার জন্য প্রস্তুত ছিলাম না। আমি যে ধাক্কা খাবো এটা কোনোভাবেই কোনো চান্সই ছিল না। আমি পড়ে গেলাম, উঠতে চেষ্টা করছিলাম। এমন সময় দেখি রঘুনাথের ছেলে আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছে আর বলছে, শঙ্কর কাকা, আমার হাত ধরে উঠে আসো। আমি জানি না আমার তখন কি করা উচিত। আমি শুধু বিড়বিড় করছিলাম, মন্ত্র জপছিলাম। আমি কখন জ্ঞান হারিয়েছি আমি বলতে পারি না। পরের দিন নাকি আমাকে খুঁজে পাওয়া যায় সেই শ্মশানে, এবং ওই ছেলের চিতার পাশেই আমি পড়েছিলাম। প্রায় 1 সপ্তাহ আমার অনেক তাপমাত্রা ছিল শরীরে, জ্বর ছিল। আমি সুস্থ হয়ে উঠি, মধ্যে কিছু হয়নি। বেশ অনেকগুলো বছর কেটে যায়। এর মধ্যে আমার ছোট ছেলেরও জন্ম হয়, আর 2 ছেলে ততদিন সাবালক হয়ে যায়। আমার বড় ছেলে অমিতকে বিয়ে দেওয়ার জন্য মেয়ে দেখতে শুরু করি। একটা সময় বিয়ে দিয়ে দিই, কিন্তু যেদিন আমার ছেলে বউকে বিয়ে করিয়ে বাড়ি নিয়ে আসি, সেদিন একটা অদ্ভুত ঘটনা ঘটে যায় আমাদের সাথে। আমার ছেলের বউকে মাঝরাতে হঠাৎ পাওয়া যাচ্ছিল না। মাঝরাতে সবাই বের হয়ে পড়ি খোঁজার জন্য। অনেক খোঁজাখুঁজির পর তাকে আমরা সেই শ্মশানের ভেতর খুঁজে পাই। যদিও তখন শ্মশানের কার্যকর্ম খুব একটা নেই বললেই চলে, এত রাতে কেউ কাজ করে না এসব। সবাই মিলে বৌমাকে ধরাধরি করে বাড়ি নিয়ে আসি। মাথায় পানি দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয় এবং তাকে বিশ্রাম করতে দেওয়া হয়।
সকালে বৌমা যখন একটু স্টেবল হয় তখন জিজ্ঞাসা করা হয় যে সে শ্মশানে কিভাবে গেল তো রাতে। তখন সে বলে যখন তারা সবাই ঘুমিয়েছিল তখন ওই বৌমার ঘুম ভাঙে। সে দেখতে পায় অমিত তাকে বলছে যে একটু বাইরে আসো তো, কথা বলি। কিন্তু বৌমা বলে না, আজকে তো কাল রাত্রি, কাল কথা হবে, তাছাড়া কেউ দেখলে কি মনে করবে। কিন্তু অমিত অনেক জোরাজুরি করে, অনুরোধ করে, বাইরে আসো, কথা বলবো। তো একটা পর্যায়ে সে রাজি হয়ে যায়। সে যখন বাইরে যায় অমিত তাকে নিয়ে হাঁটছিল আর কথা বলছিল। হাঁটতে হাঁটতে একটা সময় তারা শ্মশানের সামনে চলে যায়। তো তখন বৌমা স্পষ্ট দেখতে পায় একটা ছেলে শ্মশানের ভেতর দাঁড়িয়ে আছে। সেই দেখতে পায় সেই ছেলেটার চোখে গুজে দেওয়া, মানে তুলো দেওয়া, গলায় একটা দাগ আছে যা বেশ লাল হয়ে আছে। এক কথায় বোঝা যাচ্ছে যে এই ছেলেটাকে মনে হয় কোনোভাবেই আইনিভাবে পোস্টমর্টেম করার পরেই ঠিক যেমন লাগে দেখতে ঠিক তেমন দেখাচ্ছিল। মাথার চারপাশ বেয়ে তখনও ওই ছেলেটা রক্ত ঘাড় বেয়ে পড়ছিল। বোমা বেশ ভয় পেয়ে যায়, অমিতের দিকে তাকায়, বলে অমিত দেখো এটা কি। তো অমিত কোনো কথা না বলে হো হো করে হেসে ওঠে, বলে চলো আমরাও গলায় দড়ি দেই বলে হাসতে হাসতে বৌমার দিকে একটা দড়ি এগিয়ে দেয়। আর তখনই আর কোনো কিছু চিন্তা করার শক্তি না পেয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলে। আর তারপর আমরা তাকে সেখানে যেয়ে খুঁজে পাই। সকালে তাকে আমাদের এক পরিচিত পুরোহিতকে দেখানো হয়। আস্তে আস্তে সে ধীরে ধীরে সুস্থ হয়, কিন্তু প্রায় সময় সেই শ্মশানে সেই ছেলেকে দেখতে পায়। এরপর আমরা আবারও আরেকজন পুরোহিতকে দেখানো হয়, ডাক্তার দেখানো হয়, কিন্তু বৌমার ভেতর থেকে এই সমস্যা আর যাচ্ছিল না। দিন দিন সেটা বাড়তেই থাকে। এর মাঝে বৌমা আমাদের গর্ভবতী হয়। ভয় আতঙ্ক সব নিয়েই তিনি একটি পুত্র সন্তান জন্ম দেয়। যেদিন আমার নাতিটার জন্ম হয় সেদিন রাতেই আমার ছেলের বউটি গলায় দড়ি দিয়ে মারা যায়। কি কারণে, কেন মারা গেছে তা কখনোই জানা যায়নি। এই ছিল শঙ্কর কাকার একটি ঘটনা। যেটি থ্যাংক ইউ রাসেল ভাই। এখন যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের ঘটনা। আসলে 2008 সালের পর থেকে ও আসলে পড়াশোনা তেমন কন্টিনিউ করতে পারেনি। ওর বাবা মারা যাওয়ার ফ্যামিলির সব ভার ওর উপরে চলে আসে। তো ওর বাবার একটা ব্যবসা ছিল, সেটা মানে কলকাতা থেকে জিনিসপত্র নিয়ে এসে বাংলাদেশে নিয়ে আসতো আর কি। তো যশোর বর্ডারের সাথে কানেকশন, যশোর বর্ডার থেকে ওদের জিনিসপত্র আসতো আর কি। তো ওকে যশোর যেতে হতো প্রায় সময়। তো ওর যে খালা, ওর যে মা ছিল, সেই মার দুঃসম্পর্কের আত্মীয়র বাসায় এসে যশোরে প্রায় সময় যে উঠতো আর কোন এলাকায় উঠতো যশোরে সেটা শেয়ার করছি না, 2010-এর ঘটনা। তো সেই বাসাটাতে প্রতি মাসে তাকে যেতে হতো, কারণ জিনিসপত্র সব আসতো হচ্ছে আপনার ওই যশোরে, এবং তার ওখানে একটা গোডাউন ভাড়া করা ছিল, সেখানে সেসব জিনিসপত্র রাখতো এবং একটা পর্যায়ে স্টেপ বাই স্টেপ ঢাকায় জিনিসপত্রগুলো নিয়ে আসতে হতো। তো ও যেত, এখানে 2-3 দিন থাকতো এবং থাকতেই হতো, মাস্ট থাকতে হতো। তো সেখানে থেকে ওই জিনিসপত্রগুলো কমপ্লিট করে ঢাকায় চলে আসতো। তো ওর রুটিন এরকম ছিল যে ঢাকা থেকে যশোর যাবে, যশোরে থেকে কন্ট্যাক্ট করে সব কিছু গোডাউনে নামিয়ে স্টেপ বাই স্টেপ প্রসিডিউর ফলো করে আবার 3 দিন পর ঢাকা ব্যাক করে চলে আসা। বাসা এটাই থাকতে হতো তাকে। হোটেলে থেকে প্রতি মাসে 3 দিন দরকার কি ওর, ও যেহেতু পরিচিত বাসা আছে। তো ওই বাসায় গেলে দেখা যায় যে দুঃসম্পর্কের আত্মীয় ছিল তার আবার উনি আবার মানে ওনার ওয়াইফ ওই বাসাটা চালাতো। 2010-এ ওই মুহূর্তে উনি বেঁচে ছিলেন না। তো ওনার ওয়াইফের বয়স ছিল প্রায় 72। ওনার দুই ছেলে ছিল, একসাথে থাকতো আর কি। 3তলা বাসা, 3তলার 2টা ফ্ল্যাট। সেই 2টো ফ্ল্যাটের মধ্যে একটা ফ্ল্যাটে উনি গেলে থাকতো। একটা ফ্ল্যাট বলতে 2টা রুম আর কি, সাথে একটা ওয়াশরুম আছে, একটা রান্নাঘর আছে, আর পাশে একটা রুম ছিল, সেইটা আবার গোডাউন হিসেবে আরেকজনকে ভাড়া দেওয়া ছিল। তো ওই গোডাউন তার একদম তো পাশের রুমে আর কি, আর 4তলার ছাদ ছিল। তো উনি গেলে 3তলায় উঠতেন। তো সেদিন রাসেল ভাই অনেক বৃষ্টি হচ্ছে রাস্তায় যাওয়ার পথে, এবং টিকিট না পাওয়ার কারণে নন এসি বাসে যেতে হয়েছিল। তো নন এসি বাসের টাইম ছিল দুপুরবেলা। তো ও পৌঁছে হচ্ছে সন্ধ্যার দিকে, 12টার বাস ছিল, ও পৌঁছেছে ঠিক বিকাল 5:30-6টার দিকে। 6টার দিকে পৌঁছে যায়, এবং বাসে থাকা অবস্থায় বৃষ্টি নামে এবং ভালো ঝড় হতে থাকে, গরমকালের তো এরকম সময়ের।
তো ভালো ঝড় হয়, ঝড়ের এক পর্যায়ে যখন সে বাস থেকে নামে তখনও বৃষ্টি হচ্ছে, তো একটা শেডে যে আশ্রয় নেয়। তো ওই মুহূর্তেও আকাশে মেঘ চমকাচ্ছিল এবং অন্ধকারই ছিল, প্রায় মেঘাচ্ছন্নই ছিল। তো সে রিক্সা করে, রাসেল ভাই আপনি ঘটনাটা শোনেন নাই আমার, এটা যেহেতু শোনেন নাই আপনাকে বলি একটু শুনতে। তো কি করে রিক্সা নিয়ে চলে যায় এলাকাতে, ওই এলাকাতে বাসায় যেয়ে ওঠে। তো ও বাসায় যায়, বাসায় পৌঁছানোর পর অন্ধকার, তখন মাগরিবের আজান হয়ে গেছে। বাসায় পৌঁছানোর পরে নিচে জাস্ট রিক্সা ভাড়াটা দিয়ে ঢুকবে এমন সময় দেখে ওই বাসায় গেলে নর্মালি ওকে সার্ভ করতে একটা ছোট্ট কাজের মেয়ে। সে মেয়েটার বয়স 12 কি 13 বছর হবে। তো দোতলায় উনি যে ওই ওনার মার খালা হয় হিসাবে সম্পর্কে, তো উনিও আসলে ভুলে ভালে খালাম্মাই ডাকতো। তো মানে আমার ফ্রেন্ডটা ওই খালাম্মাই ডাক, খালাম্মা বলতো। তো বলতো যে আমি দোতলায় দেখা করে যাই সব সময়, তো নক করব। তো নিচেই ওই মেয়েটা দাঁড়ায় আছে এবং এই জগতে আসলে ওই মুহূর্তে 2010 সালে, আজ থেকে 9 বছর আগে, কুপি নিয়ে দাঁড়ায় আছে রাসেল ভাই। মানে এটা ওই চিন্তা, ওই মুহূর্তে চিন্তা করতে করতে এক পর্যায়ে মেয়েটাকে বলে, এই কিরে কুপি কেন, চার্জ লাইট নাই? তো ওই মেয়েটা কোনো উত্তর দেয় না। তো মেয়েটা বলে যে আসেন, এতটুকুই বলে এবং সিঁড়ি দিয়ে মেয়েটা উঠতে থাকে। তো মেয়েটার শরীরটা একদম অসাড় অবস্থা, মেয়েটা কি হাঁটতে পারে না নাকি? লাস্ট 2 বছর ধরে মেয়েটাকে দেখতেছে এই বাসায়। তখন মেয়েটা আরও ছোট ছিল, এখন 12 বছর বয়স। তো মানে মেয়েটা হাঁটতে পারছে না, উপরে উঠছে সিঁড়ি দিয়ে, মনে হয় উঠতে পারছে না। বলে কি রে তোর শরীর খারাপ নাকি? তো কোনো উত্তর দেয় না। বলে যে খালাম্মা কোথায়, ওইটারও কোনো উত্তর নাই। বলে যে কারেন্ট কখন গেছে, এইটারও কোনো উত্তর নাই। চুপ করে। তো আরও কয়েকবার জিজ্ঞেস করলো কি তোর শরীর খারাপ? একটা পর্যায়ে না পারতে এরকম একটা উত্তর আসে, না। সিঁড়ি দিয়ে উঠে ওই মেয়েটা ওই কুপির আলোতে, ও বলে যে কুপির আলো মোবাইল আলোর থেকে বেশি। তো মোবাইলও আলো মানে ছেড়ে রাখছে ও, আর কুপি নিয়ে মেয়েটা ওকে 3 তলায় উঠায় দেয়, ফ্ল্যাটে উঠাই দিয়ে ও মানে ওয়াশরুমে চলে যায়। কারণ অনেকক্ষণ ধরে বাসে ছিল, ওয়াশরুমে যাওয়া হয় নাই। তো ঢুকেই ও ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে প্রায় 5-7 মিনিট পর বের হওয়ার পরে ফ্রেশ হয়ে বিছানায় শুতেই খাওয়ার টেবিলে চোখ পড়ে। খাওয়ার টেবিলে আপনার রকমারি খাওয়া সাজানো। এরকম কখনো হয় নাই যে আসার পরপরই মানে খাওয়া হয় নাই, আর খাওয়া মানে নর্মালি খাওয়া দাওয়া হয় আর কি। তো বাসায় ইলেকট্রিসিটি নেই, এত আয়োজন, টেবিল ভর্তি খাওয়া দাওয়া। তো যেহেতু ক্ষুধার্ত ছিল, মেয়েটা খাওয়াটাও রেখে গেছে মনে করে সবগুলা খাওয়া খায়, মোটামুটি খাওয়া খায়, সব খেতে পারে না, মানে বিরিয়ানি এই সেই। আর বাসায় এত এলাহি কাণ্ড, কিন্তু একটা মানুষের মুভমেন্ট দেখলাম না। ওই সময় তখন সন্ধ্যা 7টা 7:30 বাজে, ইলেকট্রিসিটি তখন নাই। তো ভাবছিল যে নিচে দোতলায় যে নক করবে, তো বলে যে না একটু রেস্ট নিয়ে কিছুক্ষণ পর, কারণ ওকে যেতে হবে ওর গোডাউনে। তো ও কি করলো যে 8টার দিকে বের হবে, একবার একটু রেস্ট নিয়ে যাই, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেয়, কারণ দুপুরের খাওয়া হয় নাই। আর জ্যামে ছিল অনেকক্ষণ, বেশ শরীর খারাপ, মানে এক্সস্টেড ছিল, প্রায় ঘন্টাখানেক ঘুমাতে ঘুমাতে 9টা বেজেছে রাত। ওর প্ল্যান ছিল 8টায় বের হবে, কিন্তু তখন বাজে রাত 9টা। তো উপরে মানে উঠে দেখে যে ওই খাওয়া দাওয়া ওই জায়গায় ভাবে পড়ে আছে। ও নিচে যায়, দোতলা নক করে, তো দোতলার থেকে কোনো সারা শব্দ নাই। তো নিচে নামতেই ওই ভাড়াটিয়া, ওই এতদিন ধরে আসতেছে, লাস্ট 2 বছর ধরে ওইখানে, মানে লোকজন দেখলেই বুঝে যায় না এটা এই বাসার মানুষ। তো ও দেখে যায় ভাড়াটিয়ারা নিচতলায় ঢুকতেছে, ও বের হয়ে যায়, আশেপাশের কাজকর্ম শেষ করে আবার রাত্রেবেলা ঠিক 10টায় ব্যাক করে। ওর প্রোডাক্ট চলে আসে ইন্ডিয়া থেকে। তো ওইগুলি দেখে টেকে চেক করে বাসায় আসে, 10টার দিকে ঢুকবে। আবারও দোতলা হয়ে যখন উপরে উঠতে যায়, তখন সে দোতলা আবার নক করে, কিন্তু দোতলাতে কোনো সারা শব্দ নাই, কোনো নকের কোনো রিপ্লাই নেই। প্রায় 2 মিনিট, 1 মিনিটের মধ্যে নক করলে মোটামুটি মানুষজন দরজা খুলে ফেলে, হয়তো 2 মিনিট 3 মিনিট হয়ে যাচ্ছে কোনো দরজা নক করে। তো একটা পর্যায়ে ফেড আপে উপরে উঠে যায়, মনে হয় কেউ নাই, হয়তো বা ভিতরে আসছে, হয়তো শুনতে পাচ্ছে না। তো 3 তলায় যায়, 3 তলায় রুমে ঢুকতে দেখে খাওয়া আবারও গোছানো, খাওয়া দাওয়া একদম টেবিল ভর্তি খাওয়া দাওয়া। তো চিন্তা করতে থাকে, এত ফাংশন, এত বড় ফাংশন, এত আরামের খাওয়া, এত মজার খাওয়া, তাহলে বাসায় তো চিৎকার চেঁচামেচি থাকার কথা। ওই মধ্যে ইলেকট্রিসিটি চলে এসছে, চিৎকার চেঁচামেচি থাকার কথা, কিন্তু কোনো চিৎকার মানে কোনো মানুষজনই নাই, কিন্তু এত খাওয়া দাওয়া। ও খেয়ে ফেলে রাসেল ভাই। খাওয়া দাওয়া করার পরে ওর একটা পর্যায়ে তন্দ্রা চলে আসে, খেয়ে দিয়ে শুয়ে পড়ে। তো মোবাইল ফোন তখন দুই যাবার যুগ, মোবাইল ফোন মানে এখন যেরকম স্মার্টফোন, ওই সময় স্মার্টফোন ছিল না, যাওয়া ছিল মোবাইল ফোন, নকিয়া ছিল ওর একটা মোবাইল ফোন, নকিয়া। তো ইউজ করতে করতে রাত্রে 12টা বাজে, তন্দ্রা আসার পর ঘুমায় যায়। হঠাৎ করে, এটা কিন্তু রাসেল ভাই দীর্ঘদিন যাবৎ প্ল্যান্ড কোনো ঘটনা না, এটা ওই দিন পৌঁছানোর পরের ঘটনা। হঠাৎ করে রাতে ঘুম ভাঙে, কে জানি ওর কাঁধ ধরে ওই ফ্ল্যাটে খালি ও একা, কাঁধ ধরে টান, মানে কি কাঁধ ধরে ডাকার জন্য যেরকম ওর কাঁধ ধরে ধাক্কাচ্ছে। ও উঠে দেখে কেউ নাই, কিন্তু
উঠার সাথে সাথে দেখে যে দরজা নক করছে কে জান। বলি এত রাত্রে, ঘড়ির মোবাইল ফোন দেখে, ঘড়ির কাটায়, তখন রাত বাজে 1:30। ওয়াশরুমে একটু মুখটা ধুয়ে দরজাটা খুলতে যাবেন, আর দরজাটা আগে খুলুক, দেখে কে আসছে। দরজাটা খুলে দেখে সেই মেয়েটা কুপি নিয়ে দাঁড়ানো। তো এরকমভাবে বলছে যে খালাম্মা আপনার সাথে দেখা করতে চায়, আপনি আসেন। বলে যে রাত তো এখন অনেক হয়েছে, তোমার খালাম্মারে বললাম সকালে দেখা করবো। বলে না, না এর যে বলে যে না যে বললো, মনে পুরো বিল্ডিংটা কেঁপে উঠছে, এত জোরে না, না আপনি এখন আমার সাথে আসবেন। তো একটু রীতিমতো বিরক্ত হয়ে যায়, এত রাত্রেবেলা দেখা করতে চাইছে। তো ও কী করে, দরজা লাগে, নিচে নামবে প্ল্যানিং করতেছে, দেখি মেয়েটা উঠে ছাদের দিকে। এই কই যাও তুমি, নিচে আয়, তুই কই যাস, নিচে যা, নিচে নাম। বলে খালাম্মা উপরে আসেন। ও ছাদে যায় ওই মেয়েটার সাথে। ছাদে যাওয়ার পরে ছাদের মাঝখান পর্যন্ত চলে যায়, তখন বলে যে ওই যে খালাম্মা দাঁড়ায় আছে, খালাম্মার সাথে দেখা করে। ও যাবে এমন সময় পিছনে তাকায় দেখে মেয়েটাও নিচে চলে গেছে, মেয়েটা নাই, ওই জায়গাটাই আর নাই। ওই সামনে যায়, সামনে যাওয়ার পরে আসলেই সেই মহিলা, সেই ভদ্র মহিলা ওই জায়গায় দাঁড়ানো। জিজ্ঞেস করলো, কি রে বাবা, কেমন আছো তুমি, তোমার বাবা কেমন আছে? ফার্স্টেই গলদ, মারা গেছে আরো 2 বছর, 3-4 বছর আগে। বাবা কেমন আছে, তোমার বাসার সবাই ভালো, তোমার মা ভালো? তো ও একটা পর্যায়ে স্টান্ড হয়ে যায়, কাহিনী কি, তোমার বাবা কেমন আছে? তোমার তো খালু বাসায় নাই, এই জন্য তোমাকে উপরে আসতে বললাম, আমি অনেকক্ষণ ধরে তার অপেক্ষা করতেছি। তো ও খুব ভরকে যায়। তো ও একটা পর্যায়ে মাথার ঘাম টাম ছুটতে থাকে। তো বলে যে আমি কনভারসেশনটা শেষ করার জন্য তাড়াতাড়ি উতলা হয়ে যাই, আমি নিচে নেমে যাব। তা আমি বলতে থাকি বারবার, খালাম্মা আমি এখন শুয়ে পড়ি, আমার সকালবেলা কাজ আছে, আমার মালগুলা তুলতে হবে ট্রাকে, ঢাকায় পাঠাবো, আমি চলে যাই নিচে। ওই মহিলা ওকে আসতে দিচ্ছে না এবং ওর কথার কোনো রিপ্লাই দিচ্ছে না। উনি যাবতীয় কথা বলছে, ওনার গ্রামের বাড়ির কথা, ওনার গ্রামের বাড়ির সাতক্ষীরা, সেখানকার কথা, সেখানকার ঘটনা বলতেছে। কাহিনী কি, উনি থামতেছে না কেন? উনি কি আমার কথা শুনতেছে না, নাকি আমি ওনার কথা ভুল শুনতেছি? একটা পর্যায়ে বলে, তোমার আব্বাকে বইলো আমার কাছে দেখা করতে, আমি অনেক দিন যাবৎ তার জন্য অপেক্ষা করতেছি, আমি ওনার কাছ থেকে কিছু টাকা পয়সা পাই, এই জিনিসটা একটু আমার বাবাকে জানানো দরকার। বাবা মারা, ও বুঝে গেছে যে এখন যেটা হচ্ছে ওর লাইফ, মানে এগুলি সব ফেক, এগুলি কিচ্ছু না, আমাকে এখন দৌড়াতে হবে। ও দৌড়ায় বাসার নিচে চলে যায়, নিচ থেকে রিক্সা নেয়। রাত 1:30টার সময় একটা রিক্সা পায়, রিক্সা নিয়ে কোনো মতে ভয়, এখন রাত 1:30 মানে তখন ভয়, ডাকাতের ভয়, তখন আর এসবের ভয় না, প্যারানর্মাল ভয় না। রাত্রেবেলা অন্ধকার মফস্বল এরিয়াতে রাত্রে 1:30টায় উনি কোনো মতে ওনার গোডাউন পর্যন্ত যায়। দরজা অনেকক্ষণ ধাক্কানোর পরে ওনার গোডাউনের লোকজন খুলে উনি গোডাউনে দিন রাত কাটায়। পরের দিন সকালবেলা বাসায় যায়, কারণ ব্যাগ বাসায়, ওই ব্যাগের ভিতরে মানি ব্যাগ টানি ব্যাগ সব। তো ওকে তো কয়েকদিন চলতে, মানে মানি ঢাকায় ব্যাগ করতে হলে তো মানি ব্যাগ লাগবে। তো ওর জিনিসপত্রগুলো আনতে যায়, এমন সময় দরজা অনেকক্ষণ নক করে, তখন সকাল 10-11টা বাজে। অনেকক্ষণ নক করার পরে পাশের ফ্ল্যাট থেকে এক লোক আসে। পাশের ফ্ল্যাট থেকে লোক এসে বলে যে কি ব্যাপার ভাই, আপনি দরজা নক করতেছেন কেন? বলে যে খালাম্মা কোথায়, খালাম্মার সাথে আমার তো দেখা করা দরকার, কালকে রাত্রেবেলা ছাদে কথা হলো। ওই লোকটা তখন মাথা চুলকাইতেছে, ছাদে কথা হলো মানে কি? বলে খালাম্মার সাথে একটু দেখা করা দরকার, উনি রাত্রেবেলা কথা বললো, কি বললো বুঝি নাই, উল্টাপাল্টা, এখন একটু কথাবার্তা বলে যাই, দরজা নক করতেছে, কেউ খুলতেছে না। বলে কি বলে না বলতে হবে, উনি তো 25 দিন আগে মারা গেছেন, ওনার ছেলেরা কয়দিন আগে ওনার কবর জিয়ারত করতে সাতক্ষীরায় গেছে। বলে ও তো মারা গেছে সাতক্ষীরাতে, ওনার ছেলেরা কয়দিন আগে আবার, আপনি কবে আসছেন? বলে আমি গতকালকে আসলে, আপনার আসার 2-3 দিন আগে ওই সাতক্ষীরাতে গেছে কবর জিয়ারত করার জন্য। মাথাটা তার আকাশটা ভেঙে পড়ে। বলে বলেন কি? আচ্ছা এই কাহিনী হয়েছে, তো উনি ওই দিন ব্যাগ ট্যাগ নিয়ে ওকে তার 2 দিন থাকতে হবে যশোরে। রাসেল ভাই ও কি করে একটা হোটেলে ওঠে, খুব আহামরি না, খুব নর্মাল হোটেল, আমি বলে ফেলে সবাই হোটেলটার নাম চিনে যাবে। তো হোটেলে ওঠে, হোটেলে একটা নর্মাল রুম নেয় 3 তলায়, 3 তলার রেডি সব কিছু, 3 তলা রুম পায়, 302 নম্বর রুমের ভিতরে ঢোকে, রেস্ট নেয়, কাজকর্ম করে রাত্রে 10টায় ঢোকে, এবং সারাদিনের ধকল আর ওই গতকালকের ধকলটা ওকে খুব বেশি পড়াতে থাকে। ও মাথা খারাপ হয়ে যায়, করবো কি, এটা কেমনে সম্ভব, আমি রাতের বেলা তার সাথে কথা বললাম, জলজ্যান্ত মানুষটা আমার সামনে দাঁড়ায় কথা বলতেছে, অথচ এই মহিলাটা মারা গেছে 20-25 দিন আগে। আর ওর মাথা, ও সারাক্ষণ চিন্তা করতে করতে এক সময় ঘুমায় যায়, ঘুম ভাঙে, ইলেকট্রিসিটি নেই, সিগারেট ধরাবে, বারান্দায় যাবে, নর্মাল কোনো হোটেলের মতো এসিওয়ালা হোটেল না, নর্মাল হোটেল, বারান্দায় যাবে, বারান্দায় যাওয়ার সময় বিছানা থেকে পা ফালালো, পা ফালাতে দেখলো যে পায়ের মধ্যে কি জানি লাগছে, পাটা ভিজা। তো ও
ওই ঘুমানোর সময় দেখে যে বিদ্যুৎ চমকাচ্ছিল, তো বৃষ্টি হয়েছে, তো জানালা দিয়ে পানি চুয়ে চুয়ে পড়ছে, পায়ের মধ্যে পা ভিজা। তো পানি আর অন্য কিছুর মধ্যে তফাৎ আছে, এটা কেমন পিছলা পিছলা। ও মোবাইলের লাইট জ্বালে, এখন ওই রুম তোর জানা নাই কোন জায়গায় সুইচ, ওকে মোবাইলের লাইট জ্বালাই সুইচ খুঁজতে হচ্ছে, কারণ রেগুলার যে রুমের মধ্যে প্রতিদিন লাইট বন্ধ করে সে জানে পজিশনটা। তো হোটেল রুম এটা তো প্রথম গেছে, তো মা নামাতেই ও যখন মোবাইল ফোনের আলো ওই জায়গায় ফেলে, মোবাইল ফোনের আলো, স্ক্রিনের আলো ফেলতেই দেখে যে মানুষ টানুষ পড়া, বোঝা যাচ্ছে না কি এটা। তো ভালো করে আলোটা ফেলে দেখে এই যে সেই মেয়েটা যে কুপি নিয়েছিল, ওই মেয়েটার একটা মাথা পড়ে আছে ফ্লোরের মধ্যে, আর শরীর টরীর কিছু না, যদি 2টা হাত সাথে রাখা, মাথার সাথে 2টা হাত রাখা। এইটা দেখার পর ও দরজা খুলে এখান থেকে নিচে নেমে যায়, দৌড়ায় নিচে নেমে যায়, নিচে নেমে যে লোকজন ডাকে, জড়সড়ো করে পুরা হোটেল, যে মানুষগুলা ঘুমন্ত সবাইকে জাগায়, কারণ এক রুমে ঘটনা ঘটছে, এক চিৎকারে সবাই উঠে গেছে। সবাই রুমে এসে দেখে কিচ্ছু নাই, লাইটটা জ্বালা নাই, কিচ্ছু নাই, নাথিং ওয়াজ দেয়ার, কোনো কিচ্ছু ছিল না। সবাই বলতেছে না এটা আপনার ঘুমের মধ্যে ভুল, অথবা এটা আপনি ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখছেন, অথবা আপনার বলে না রে ভাই আমি পা দিয়ে ফিল করছি জিনিসটা, আমি জিনিসটা চুলের মধ্যে আমার পাড়া পড়ছে, আমি এর থেকে আপনাকে আর কীভাবে বুঝাবো। পরে ও হোটেল ছেড়ে দেয়, ও গোডাউনে থেকে লাস্ট 2 দিন গোডাউনে থেকে। কিন্তু মজার বিষয়, সে যখন ওই বাসায় যায় আবারও ওই লোকের কাছে, এবার ওই জানে দরজা নক করছে ওই দরজায়, বলে যে ওনাদের বাসায় যে একটা কাজের মেয়ে ছিল, ওর এটা কিউরিয়াসিটি, ওই মেয়েটারই তো মাথা দেখলো, বলে ওই মেয়েটার কি হয়েছে, ওই মেয়েটা কোথায়, মেয়েটা থাকে না এখানে। ও বলে নাই যে মেয়েটার সাথে ওর দেখা হয়েছে, মেয়েটাই তো ওকে খাওয়া দাওয়া দিচ্ছে, এটা ওর মনে হচ্ছিল। বলে যে মেয়েটারই আসলে কি বলবো, আসলে মানুষ মারা গেলে ওই যে ভাগ্য দোষ বলে, মনে হয় যে ওর সমস্যা হয়ে গেছিল। মেয়েটা মারা যাওয়ার 4 দিনের দিন, ওই খালাম্মা মারা যাওয়ার 4 দিনের দিন, মানে আপনাদের খালাম্মা, ওনার আপা আর কি, আপা মারা যাওয়ার 4 দিনের দিন ওই মেয়েটার বাবা মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছিল, রাস্তার মধ্যে বাবা সহ মেয়েটা মারা যায় অ্যাক্সিডেন্টে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। ও তো ভাই ও বলে যে আমি এরপর থেকে আমার লোক পাঠাবো, আমি আর যশোরে যাব না, এই অবস্থায় আর যশোরে যাওয়া সম্ভব না। আর ওই কাটা জিনিসটা ওকে প্রচুর পোড়াতে থাকে। ওই দিন বাসায় গোডাউনে চলে আসে, ঢাকায় আসতে পারতে পুরো রাস্তায় সে দোয়া পড়তে আসে, যে মানুষ কখনো অতটা দোয়া টোয়ায় ছিল না, ও বলে দোয়া পড়তে বাসায় আসে। বাসায় আসার পরে ও কাউকে না জেনে মানে জিনিসটা ওর মধ্যে থাকতে অনেক দিন পোড়ায়। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, ও স্বপ্নে মেয়েটাকে প্রায়ই দেখতো। একটা পর্যায়ে ও একটা মানুষের কাছে যায়, বলে যে ভাই আমি সাইকোলজিস্টের কাছে যাই, সাইকিয়াট্রিস্টের কাছে, যে আমি এই ঝামেলায় পড়ছি। বলে যে এইটা একদিক দিয়ে সাইকোলজিক্যাল ডিফেক্ট, যে আপনি ওইখানে যে খাওয়া দাওয়া খাইছেন, আপনি যদি বলেন যে ওর খাওয়া দাওয়া খাওয়ার কারণে আপনি বারবার ওকে দেখছেন, যদি কোনো হুজুরের কাছে যান তাহলে ও আপনাকে এই কথাই বলবে। আর আমি বলবো এইটা আপনার ফিজিক্যাল প্রবলেম, যে আপনি এটা আপনি বারবার জিনিসটাকে চিন্তা করার কারণে এইটা আপনার ইমেজ বারবার ব্রেনের মধ্যে প্রতিফলিত হচ্ছে। এক কাজ করেন, ওষুধটা খান রেগুলার, এবং একটু হাঁটেন, সকালবেলা আর বিকালবেলা হাঁটেন, এবং ওষুধটাকে রাত্রে ঘুমান। তো ওই লোক মানে ওই ডাক্তারটার ম্যাজিশিয়ানের মতো কাজ করছে ওই ডাক্তারের কথাটা শোনে, এবং প্রায় 2-3 মাসে এরকম প্র্যাকটিসের কারণে ও ভুলে যেতে থাকে। আস্তে আস্তে ভুলে যাওয়ার পর আর তেমন প্রবলেম হয় নাই। ভুলতে 2012 সাল এখন পর্যন্ত প্রবলেম হয় না, কিন্তু লাস্ট কয়েকদিন ধরে রাসেল ভাই আমাকে গোতাচ্ছিল এই ঘটনাটা শেয়ার করার জন্য। এটাই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন অনিক মাহমুদ, উইসকনসিন, ইউনাইটেড স্টেটস থেকে, এবং তিনি তার বন্ধু র্যান্ডির মামা উইলিয়ামের একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন। 90-এর দশকের কথা। র্যান্ডির মামা উইলিয়াম তখন 19 বছর বয়স। 19 বছর বয়স মানে তিনি তার টিনেজ বয়সের একদম শেষ মাথায় আছেন, এবং তারা তখন নতুন বাড়িতে মুভ করেন। বাড়িটা ছিল শহরের একটা প্রান্ত এলাকায়, এবং যেখানে একটা লেক আছে, ওই লেকের কাছেই তাদের কমিউনিটি। এই কমিউনিটির বিশেষ একটা ব্যাপার হচ্ছে, কমিউনিটিটা খুব নির্জন এবং বেশ পুরনো। আর এই কমিউনিটির পাশেই, মানে কমিউনিটির যে রাস্তাটা, ওটা ছাড়িয়ে একটু সামনে গেলেই যে রাস্তাটা পড়ে, সেটা হচ্ছে একটা পুরনো সেমিটারির রাস্তা। তো যাই হোক, সেই সেমিটারি মানে হচ্ছে কবরস্থান, পুরনো কবরস্থান, এবং এই কবরস্থানটা নাকি অনেক পুরনো, প্রায় 100 বছরেরও বেশি পুরনো। তো
যেহেতু উইলিয়ামদের বাসায় যাওয়ার পথটাই ওই রাস্তায়, উইলিয়ামদের প্রতিদিনই ওই রাস্তা মারানো পড়তো, কবরস্থানের সামনে দিয়ে যাওয়া পড়তো। আর উইলিয়াম মাঝে মাঝে তার বন্ধুদের নিয়ে যখন তার বাসায় আসতো বা তাদের এলাকায় আসতো, তো বন্ধুরাও অনেক কথা বলতো। তো যাই হোক, তার এক বন্ধু ওই কবরস্থান সম্বন্ধে তাকে অনেক কথা বলে যে এই কবরস্থানটা হন্টেড, এটার মধ্যে অনেকগুলো ঘটনা আছে যেগুলো হন্টেড ঘটনা, এইখানে কিন্তু রাত্রেবেলা উল্টাপাল্টা জিনিস ঘটে। উইলিয়াম, তুই কিন্তু কখনোই এদিক দিয়ে ঘোরাফেরা করবি না, মানে রাতের বেলা, তুই তো অনেক কিউরিয়াস মাইন্ড। উইলিয়াম একটু কিউরিয়াস মাইন্ড ছিল, যেটা হয় টিনেজ বয়সে থাকে। উইলিয়াম শুনতো বন্ধুদের কাছে, তো সেও মোটামুটি একটু ঘাটাঘাটি শুরু করে। তখনকার সময় ইন্টারনেট কেবল আসছে, এত ভাস্ট না, তারপর টুকিটাকি সে খোঁজ খবর নিয়ে মানুষের কাছ থেকে জানার চেষ্টা করে কবরস্থান সম্পর্কে। সে ওখানে শোনে যে এখানে নাকি বেশ স্পুকি ঘটনা ঘটে, এগুলো কিন্তু উইলিয়াম শুনে। তো শোনার পরে তার মধ্যে কিউরিয়াসিটি জন্ম নেয়। তো সে যেটা করে, প্রথম তার বাসার জানলা দিয়ে সে দেখতো, লেকটার দিকে তাকায় থাকতো, সামনে দূরের দিকে তাকায় থাকতো যে ওখানে কি আছে, হ্যাঁ মানে কিছু ঘটে কিনা। অনেক রাত এরকম গেছে, জানলা খুলে, তখন সামারের সময়, জানলা খুলে সে ওখানে বসে আছে, বাতাস আসতেছে তার ঘরে, খুব সুন্দর বাতাস, কিন্তু সে কিছুই দেখে না। কিন্তু মিস্টিক মনে হয়, কবরস্থানটা দূরে দেখলে মিস্টিক লাগে, অনেক টুমস্টোন আর অনেক কিছু। উইলিয়ামের বন্ধু বান্ধবরা অনেকেই তাকে বলে যে একদিন যাবি নাকি এখানে। তো উইলিয়াম তাদের কথায় সায় দেয় না, কারণ সে জানে তার বাসায় বিশাল সমস্যা হবে। তার বাবা এমনি তার উপরে মানে সবসময় চটে থাকে আর কি, তাকে যতটুকু পারে কাজকর্ম করাতে চেষ্টা করে তার বাবা, মানে উল্টাপাল্টায় ঘোরাঘুরি তার বাবার পছন্দ না। তো উইলিয়ামের তখন নতুন কলেজ লাইফ শুরু হয়েছে, সারাদিন পড়াশোনা, বেশ চাপ পড়াশোনা করতে হয়। আর সপ্তাহে 3 দিন সে পার্ট টাইম কাজের জন্য অ্যাপ্লাই করে বিভিন্ন জায়গায়। তো বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করাতে তার একটা জায়গায় কাজ হয়ে যায়, সেটা হচ্ছে একটা ভিডিও ক্লাব, মানে যেখান থেকে মানুষ VHS DVD এগুলো ভাড়া নিত, গেমস এসব। তো ওখানে কাজ হয়ে যায় সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত, বেরোতে 11টা। তো উইলিয়াম ওখানে জয়েন করার পর তার বেশ ভালোই লাগে, কারণ সে ওখান থেকে বিভিন্ন মুভি টুভি ভাড়া নিত, সেখানে তার চাকরি হয়েছে, তো বেশ ভালো লাগে। তো যেতে হইতো কিন্তু সেই ওই রাস্তা দিয়েই, ওই যে সেই সেমিটারির সামনে রাস্তা দিয়ে তাকে যেতে হইতো। তো এইটারে সে সিরিয়াস কিছু মনে করতো না। বিকালের দিকে দেখা যেত যে হালকা ওখানে রাশ কম, মানুষজন কম চলাফেরা করে, কারণ পুরোনো একটা সেমিটারি ওখানে। তো বিকালের দিকে রাশ কম, রাতে ফেরার সময় একটু অস্বস্তি লাগতো তার, কারণ রাতে যখন ফিরতো তখন মানুষজন থাকতো না, ওই রাস্তাটা কেমন যেন নির্জন হয়ে যায়, কেমন যেন গা কাটা দেওয়ার মতো একটা অবস্থা। তো সে বুঝতেছে উইলিয়াম যে শীত যদি আসে তাহলে তো খুবই খারাপ অবস্থা হবে এখানে। ততদিন অবশ্য সে গাড়ি কিনে ফেলবে, তার প্ল্যান আছে যে কাজ করতেছে সে গাড়ি কেনার জন্য। তো যাই হোক, এরকম একটা সময়, তখন কিন্তু মোটামুটি গরম কমে গেছে, বেশ খানিকটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর কি। এই সময় একদিন উইলিয়াম ওখান থেকে আসতেছে রাতের বেলা কাজ শেষ করে, এবং তার সাথে ওই দিন সে মুভি রেন্ট করছে, আর তার সাথে খাবারের প্যাকেট, এটা নিয়ে সে আসতেছে প্যাডেল করে করে, বেশ মানে ভালো লাগতেছে আর কি তার কাছে, আবহাওয়াটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তো সে কিন্তু প্যাডেল করতে করতে চলে আসছে সেমিটারির গেটের কাছে। তো এইখানে যখন সে আসে, প্রতিদিন দেখে যে দরজাটা বন্ধ, এবং ওরকমই একটা মানে লুক, এরকম মানে অ্যাজ ইউজুয়াল একটা লুক, দরজা বন্ধ সেমিটারি, এটা কেমন যেন একটু গা শিরশির করে চলে যায়। আজকে আসার সময় সে দেখলো যে সেমিটারি গেটটা খোলা, বেশ খানিকটা খোলা। তো উইলিয়ামের কাছে একটু অবাক লাগলো যে রাতের বেলা সেমিটারির গেট খোলা কেন, মানে এইটা আনইউজুয়াল মনে হলো তার কাছে। আর তার মাইন্ডে একটা মানে কিউরিয়াসিটি কাজ করলো। তখন সে ফট করে সাইকেল থেকে নেমে গেল এবং সাইকেলটাকে টেনে নিয়ে আসলো। তার যে খাবারের আর এই যে VHS এর যে ব্যাগ, সেটা কিন্তু বাঁধা সাইকেলের সাথে, মানে মাঝখানে যে রডটার উপরে। তো সে সাইকেল নিয়ে আস্তে আস্তে টেনে আসছে, সে দেখতেছে দরজা খোলা, ভিতরে উকি দিল, দেখলো অন্ধকার, ওই যে চাঁদের আলো হালকা পড়ছে, ওই পেভিং করা রাস্তা চলে গেছে। তো উইলিয়াম সাইকেল নিয়ে ঢুকে গেল ওই জায়গায়। সে আসলে মনে করেনি যে দরজা খোলা বা এটা কে খুললো, সে মানে কিউরিয়াসিটি থেকে সাইকেল নিয়ে ভিতরে ঢুকে গেছে। সাইকেল নিয়ে ভিতরে ঢুকে সে হাঁটতেছে, ডানে বামে তাকাইতেছে, কেউ নাই, মানে পুরা নীরব নিথর, রাতের বেলা পোকা ডাকতেছে এরকম। উইলিয়ামের কাছে আবার বেশ ভালো লাগলো, কারণ সে খুব হরর মুভি টুভি লাইক করতো। পুরো জনমানব শূন্য সেমিটারি, মানে কেউ নাই, রাতের বেলা চাঁদের আলো হালকা পড়ছে, চারিদিকে ছড়ায় আছে, এবং গাছগাছালের ছায়া পড়ছে, এবং সেই যেখান থেকে মানে নামতেছে উঁচু জায়গা, সেই জায়গা থেকে নিচের দিকে কিন্তু দেখা যাচ্ছে লেকটা চকচক করতেছে, এবং এই লেকটাই কিন্তু তাদের যে কমিউনিটি ওটার মধ্যে সাইড দিয়ে গেছে। তো সে দেখতেছে ওখানে চাঁদের আলো লেকের পানিতে চকচক করতেছে। তো তার কাছে বেশ মানে ভালো লাগলো, এবং সে এখানকার সম্পর্কে অনেক ঘটনা পড়ছে, এই সেমিটারি সম্বন্ধে অনেক ঘটনা পড়ছে, যে এইটার সম্বন্ধে অনেক রকম স্পুকি ঘটনা প্রচলিত আছে।
তো উইলিয়ামের মনে হলো গেট যখন খোলা পাইছে, আমি যখন ঢুকছি আমি একটু সাইকেলটা চালাই এখানে, রাস্তাটা কিন্তু চিকন চিকন রাস্তা, খুব সুন্দর। তো উইলিয়াম করলো কি, তার সাইকেলের সামনে ল্যাম্প ছিল, মানে একটা ফ্ল্যাশ লাইট এরকম সে একটা ক্লাম দিয়ে আটকায় রাখতো, ফ্ল্যাশ লাইটটাকে অফ করে দিল, দিয়ে সে আস্তে আস্তে সাইকেলটা সামনে ঠেলে প্যাডেল মারা শুরু করলো, উঠে গেল সাইকেলে। সাইকেলের এই যে চাক্কার একটা শব্দ, ওইটা ছাড়া আর কোনো শব্দ নয়, ওইটাই শব্দটা পাচ্ছে, আর সে কেট 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 শব্দ করে সামনে যাচ্ছে। তো যেতে যেতে সে একটা দেখলো সার্কেল, এরকম গোল সার্কেল, ওটার মাঝখানে একটা এরকম বড় একটা স্ট্যাচু, বেশ বড় স্ট্যাচু, অনেক ভারী, অনেক বড়, এবং কেমন যেন স্ট্যাচুটা চাঁদের আলো তো দেখতেই ভয় লাগে ওখানে বসানো, এবং খুব রিয়েলিস্টিক মনে হয়। এবং ওই স্ট্যাচুর নিচেই একটা বড় একটা টুমস্টোন, কোনো একজনের সমাধি সেখানে। তো ওইটার পাশ দিয়ে সে ঢুকলো, টেম্পারেচার মনে হলো আরো খানিকটা এখানে ফল করছে। তো উইলিয়াম ওখান থেকে ঘুরে একদম একটা সার্কেল করে যখন নাকি বাদিক দিয়ে ঢুকছে আরেকটা রাস্তায়, সেখানে ঢুকতে সে শব্দ পেল, মনে হলো যে কতগুলা মানে বাচ্চা কাচ্চা যদি মানে হাসি তামাশা করে, দুষ্টমি করে, মানে কোলাহল করে, সেরকম একটা শব্দ। সে চিন্তা করলো এখানে কারা ঢুকছে, এখানে কি কোনো গ্রুপ অফ কিডস ঢুকছে নাকি, দরজা তো খোলা পাইছে। তো সে করলো কি, সাইকেলটা আস্তেই করে আরেকটু সামনে নিয়ে চিন্তা করলো যে এখানে যদি তাকে আবার সাইকেল সহ কেউ দেখে কি সমস্যা হবে, বা এখানে মানে কারাই ঢুকছে আমি তো দেখতে পাবো না। তো সে সাইকেল থেকে নেমে গেল, নেমে দেখলো যে সামনে একটা উঁচু জায়গা, মানে দুই পাশে এরকম দেয়ালের মতো, প্রায় 2-3 ফিট মতো উঁচু হবে জায়গাটা, পাশে আবার ঘাসের লন। তো সে তার সাইকেলটাকে আস্তে করে ওখানে শোয়া রাখলো, এবং তার যে ওই খাবারের প্যাকেট ট্যাকেট ওগুলো শোয়া রাখলো, মানে পুরো সাইকেলটাই ওখানে শোয়া রাখলো দেয়ালের পাশে। আর সে তার ওই ক্লাম থেকে তার ফ্ল্যাশ লাইটটা খুলে নিল, নিয়ে সামনের দিকে যাচ্ছে। মূল কারণ হচ্ছে ওই যে শব্দ পাইছে সে, বাচ্চা কাচ্চার যে হই হুল্লোড় টাইপের, চিন্তা করতেছে যে এই শব্দগুলো যে পাচ্ছে মনে হচ্ছে কিশোর কিশোরী সব, এরা এত রাত্রেবেলা এখানে ঢুকছে কেমনে। আবার চিন্তা করতেছে এরা কি মানে অ্যাডভেঞ্চার প্রিয় কিডস, এরাই কি এখানে ঢুকে মাঝে মাঝে এরকম এসে। সে তো জানে, তার নিজেরও খুব আগ্রহ ছিল, আরো কম বয়সে, আজ থেকে 4-5 বছর আগে তার খুবই আগ্রহ ছিল এরকম। তো সে ভাবলো এরাই কিনা। রাত্রেবেলা তো মানে জায়গাটা তো খুব সুন্দর লাগতেছে তার কাছে, মানে খুব সুন্দর, বাতাসটা ঠান্ডা ঠান্ডা, এখানে টেম্পারেচার আরো কমে গেছে, মানে তার শরীরে, উইলিয়ামের শরীরে যদিও জ্যাকেট পরা। তো সে ফ্ল্যাশ লাইটটা নিয়ে আস্তে আস্তে হাঁটা দিল। তো যেদিকে শব্দ হচ্ছে ওদিকে সে এগিয়ে যাচ্ছে, এবং দেখতেছে এরকম অনেকগুলা এরকম সে মানে মোড় নিয়ে নিল, এর পাশে গাছ গাছালি আছে, লেকটা দেখা যাচ্ছে, অনেকগুলো মোড় সে নিয়ে নিল। নিয়ে এক জায়গায় আসছে, ঢুকছে, সেখানে দেখলো একটু উঁচু জায়গা, হ্যাঁ মানে একটু পাহাড়ের মতো, টিলার মতো উঁচু জায়গা, এবং দুই পাশে গাছ এরকম করে ছেয়ে আছে দুই পাশ দিয়ে। তো সে হাঁটতে হাঁটতে গাছগুলোর কাছে আসলো। এই জায়গাটা বেশ অন্ধকার, এখানে দেখা যাচ্ছে না, চাঁদের আলো ওই টিলার মতো উঁচু জায়গাটার মধ্যে একটু পড়ছে। তো এখান থেকে সে অন্ধকারে দাঁড়ায় আলোর জায়গাটার মধ্যে দেখতে পাচ্ছে ওই জায়গায় মনে হচ্ছে অনেক টুমস্টোন আছে, ছোট ছোট অনেকগুলো টুমস্টোন কাছাকাছি। অবাক হলো, এবং ওইখান থেকে মনে শব্দটা বেশি আসতেছে, মনে হচ্ছে মানে হই হুল্লোড় টাইপের, বাচ্চাদের হই হুল্লোড় টাইপের। তো সে আস্তে আস্তে এগিয়ে গেল, সে জাস্ট দেখবে, মানে কিউরিয়াস। আর সে চিন্তা করছে তাকে যদি দেখেও ফেলে বাচ্চারা, সে তাদের সাথে কথাবার্তা বলবে আর কি, যে তোমরা এখানে আসছো রাতের বেলা, এটা ঠিক না, এরকম কিছু একটা বলবে আর কি, তাদেরকে ওয়ার্নিং দিবে যে রাত্রের বেলা এরকম এসব জায়গায় ঘোরাঘুরি করা ঠিক না। তো বলতে বলতে সে সামনে এগিয়ে গেল, বেশ খানিকটা এগিয়ে গেছে সে, কিন্তু এই শব্দ পাচ্ছে, কিন্তু কাউকে কিন্তু দেখতে পাচ্ছে না চাঁদের আলোতে। তো আলো যখন কাছে গেল, মনে হলো জায়গাটা অনেকটা কুয়াশাচ্ছন্ন, মানে হালকা মিস্ট দিয়ে ঢেকে গেছে, মানে এক হাঁটু সমান মিস্ট হবে ফ্লোর থেকে। তো তখন সে বুঝলো যে এই জায়গাটাই দেখা যাচ্ছিল আগে চাঁদের আলো পড়ে, এইখানে মনে হচ্ছে লাইভ সে শব্দ শুনতেছে মানুষের। এখন মনে হচ্ছে টিনের ছেলে মেয়ে ছাড়াও সে বয়স্ক মানুষেরও কণ্ঠ শুনতেছে। তো সে হাঁটতে হাঁটতে আর একটু সামনে চলে আসলো, সেই যে গাছগাছালির অন্ধকার যে ঝোপঝাড়, ওইটার ভেতর থেকে বের হয়ে একটু সামনের দিকে আসলো। কুয়াশা তখন তার নিজের পাও কুয়াশার নিচে। সে তাকায় দেখতেছে তার থেকে বেশ খানিকটা দূরে, মানে ওই পাশে তো অনেকগুলো গাছপালা ডাল, তার ওই পাশে হচ্ছে লেক, নিচু হয়ে গেছে আবার। তো ওইখানে দেখতেছে মনে হচ্ছে অনেকগুলো মানুষ দাঁড়ায় আছে, তাদের অবয়ব বোঝা যাচ্ছে গাছের নিচে। কতগুলো টিনের ছেলে মেয়ে, তার সাথে বয়স্ক লোকও মনে হয় দেখছে 2-1 দাঁড়ায় আছে এর ওইখানে। তো সে চিন্তা করলো এরা কি করতেছে, এই টিনেজার এই কি করতেছে। তো সে ফ্ল্যাশ লাইটটা নিজের অজান্তেই জেলে ফেলছে। তো আলোটা সামনে যেয়ে পড়ছে, তো আলোটা যে সামনে গেল, সে দেখলো কুয়াশা ভেদ করে তার আলোটা নিচ থেকে উপর দিকে একটু উঠছে। তো ওই আলো যে পড়লো টুমস্টোনের উপর, মানে বেশ কিছু টুমস্টোন, এবং যেখানে মানুষ দাঁড়ায় ছিল ওখানে কেউ নাই, মানে পুরো জায়গাটা ফাঁকা। সে সাথে সাথে ভয়ে লাইটটা আবার অফ করে দিছে। কই গেল 1 সেকেন্ড এরা? তখনই আবার দেখলো অবয়বগুলো ওখানে দাঁড়ায় আছে, এবং মনে হচ্ছে তার দিকে তাকায় আছে, এবং এই শব্দটা সব বন্ধ হয়ে গেছে, যে এতক্ষণ যে শব্দ শুনতেছিল কোলাহল, সেটা বন্ধ হয়ে গেছে।
সে আবারও সামনে তাকায়, দেখলো মনে হচ্ছে যে আবছা আলো আধারের মধ্যে কতগুলো মানুষের আকৃতি দাঁড়ায় আছে, এবং মনে হচ্ছে যে ওই গাছগাছালির ভেতর থেকে আরো দু একজন বেরোলো, এবং এগুলো মহিলা, তাদের ড্রেস দেখে বললো। কিন্তু এই যে অবয়বের মধ্যে সেই ড্রেসগুলো দেখতেছে, দেখে মনে হচ্ছে যে অনেক পুরানো ড্রেস। তো উইলিয়াম ভয়ে আরো একবার ফ্ল্যাশ লাইট জ্বালাইলো। এইবার লাইট জ্বালানোর পর দেখলো যে আবার নাই, জায়গাটা ফাঁকা। কিন্তু একটা বাতাসের তোড় আসলো ওদিক থেকে, মনে হলো যে একটা বাতাস লেকের উপর দিয়ে দমকা বাতাস প্রবাহিত হইলো। উইলিয়ামের গায়ে বাতাসটা লাগার সাথে সাথে তার সারা শরীর কাটা দিয়ে উঠলো। উইলিয়াম ভয়ে দৌড় দিল এবং তার কাছে কেন জানি মনে হচ্ছে এই বাতাসটা তার সাথে সাথে ছুটতেছে এবং শোঁ শোঁ শব্দ হচ্ছে। উইলিয়ামের এতটা ভয় লাগছে, মানে সে আর তা মনে করতে পারতেছে না সাইকেল কোথায় রাখছে। সে এলোমেলো দৌড়াইতেছে বিভিন্ন রাস্তা দিয়ে, দৌড়াইতে সে একটা জায়গায় ওই সার্কেলটা পেলো যেখানে নাকি ওই যে লম্বা একটা মূর্তি দেখছিল সে দাঁড়ানো। সে দৌড়ায় ওই মূর্তির পাশ দিয়ে গেল। ও মূর্তির পাশ দিয়ে যাওয়ার সময় তার কাছে হঠাৎ করে মনে হলো একটা কট 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 কেমন একটা শব্দ হচ্ছে। এক সেকেন্ডের জন্য উইলিয়াম পিছু ফিরে তাকায় দেখতেছে ওই মূর্তিটা মনে হচ্ছে জীবন্ত হয়ে গেছে। মানে মূর্তিটার মনে হচ্ছে যে মানে ওইটা একটা জীবন্ত মানুষ ওখানে দাঁড়ায় আছে, তার চোখ দুইটা জ্বলতেছে এবং তার চুলগুলা ওই যে বাতাস ছাড়ছে বাতাসে উঠতেছে, এবং বাতাসটা একদম হুইসলিং করে করে শু শু করে তার কানের কাছ দিয়ে যাচ্ছে। উইলিয়াম ভয়ে দৌড়ানো শুরু করছে। সে দৌড়ায় অনেক দূর আসছে, তখন তার চিন্তা হয়েছে যে আমার সাইকেল তো ফেলে রেখে আসছি। ঠিক তখনই সে পেছনে শব্দ পাইছে একটা মানে কেমন ভয়ঙ্কর ডাক। এই ডাকটা সে চিনে, এটা কায়োটির ডাক, কারণ সে আগে যেখানে থাকতো সেখানে কায়োটি ছিল তার আশেপাশে। কায়োটির ডাক, কায়োটি হচ্ছে বেশ ভয়ঙ্কর টাইপের কুকুর শ্রেণীর, মানে কুকুর প্রজাতির। এগুলা অনেকটা উলফের মতো, কিন্তু এগুলো ভয়ঙ্কর, কিন্তু মানুষকে অ্যাটাক করে। সে কায়োটির ডাক শুনে সে ভয়ে আর সাইকেলের কথা চিন্তা করলো না, সে প্রাণ নিয়ে দৌড় দিল। দৌড়াইতে সে চলে আসছে একদম তার ওই সেমিটারি যে গেটটার কাছে। এসে দেখতেছে সেমিটারি গেট বন্ধ, মানে সে যে খোলা দেখছিল এটা খোলা না, এটা বন্ধ, কিন্তু উপরে কিন্তু বেশ ফাঁকা আছে। উইলিয়াম ভয়ের চোটে ঝাঁপায় পড়লো গেটের উপরে। গেটের উপর সে হাঁচড়ে পাঁচড়ে পা ঠেকায় কোনো মতে, লোহার গেট ছিল, উপর দিয়ে উঠে ওই পাশে পড়লো। দেখলো তো তার হাত একদম ছড়ে গেল ওইখানে লেগে, প্রচন্ড জ্বলুনি উঠলো, কিন্তু তার ওইটা দেখার সময় নাই। সে ওখান থেকে ঝেড়ে দৌড়াচ্ছে, মানে তার চিন্তা হচ্ছে যে সে একদম তার বাসায় পৌঁছাইতে হবে। বাসা এখনো বেশ খানিকটা দূরে। তো দৌড়া যাচ্ছে, সে শব্দ পাচ্ছে যে তার হাতের বাঁ পাশ দিয়ে কিন্তু ওই পাশে ফেন্স, এবং ফেন্সের ওই পাশে মানে সেই সেমিটারি ফেন্স কিন্তু ওই পাশে, এবং ফেন্সের ওই পাশে সে কায়োটির শব্দ পাচ্ছে। তো সে দৌড়াইতে এক সময় শেষ মাথায় এসে তাদের যে কমিউনিটি, তাদের যে বাসা মানে বাড়ির যে কমিউনিটি, ওইটা তো গেট পাইলো। গেটের কাছে কোনো সিকিউরিটি নাই। খুব অবাক কাণ্ড, সে রাতের বেলা মাঝে মাঝেই এখান থেকে সিকিউরিটি থাকে না। যাই হোক, সে দৌড় দিয়ে ঢুকে গেল। দৌড়াইতে সে চলে আসলো তাদের বাসার সামনে। তো বাসার সামনে তাদের দরজার আগে বেশ খানিকটা জায়গা তো ফাঁকা আছে, ওই জায়গায় মানে উঁচু, মানে ছোট করে একটা ঘরের মতো আর কি, সেখান থেকে ঢুকে তাদের দরজা খুলতে হয়। তো ওইখানে দাঁড়ায় সে পেছন ফিরে তাকায় দেখতেছে হু হু করে বাতাস বইতেছে তাদের বাইরে। ওখানে একদম পাতা টাতা সব উড়াই নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে ঝড় আসলে যেরকম হয় সেভাবে পাতা টাতা সব উড়াই নিয়ে যাচ্ছে ওদিকে। সে প্রচন্ড ভয় পেয়েছে। উইলিয়াম তাড়াতাড়ি কোনো মতো দরজাটা খুলছে, তার দরজা খুলে বাসার মধ্যে ঢুকে দরজা লাগাই দিল। তো সে লিভিং রুমে, তার বাবা মার বেডরুম হচ্ছে ডান দিকে আর তারটা বাঁ দিকে, সে আস্তে করে মানে তার রুমে আসলো। তার রুমে এসে জিনিসপত্র রাখলো। তার রুমের জানলা দিয়ে কিন্তু বাইরে দেখা যায় পার্কিং লট, এবং তার রুমের জানলা দিয়ে কিন্তু বাইরে পিছনে ওই যে গাছপালা, লেক, এগুলো দেখা যায়। তো ওখানে যে সে ভয়ে তার রুমের মধ্যে হালকা করে বাতি জ্বালছে, জেলে ওই পর্দাটা একটু সরায় সে দেখতেছে বাইরে কি। দেখলো যে অনেক বাতাস বইতেছে তার ঘরের বাইরে, মানে তাদের ওই লট দিয়ে অনেক বাতাস বয়ে যাচ্ছে। আর তারপর সে দেখলো যে তাদের যে বাসার বাইরে যে ফেন্সটা, মানে তাদের যে এই পার্কিং লটের পাশে একটা ফেন্স আছে, ওই ফেন্সের ওই পারে কিন্তু বেশ খানিকটা জায়গা, এবং তারপরে কিন্তু লেক ওদিকে। তো ফেন্সের ওখানে সে দেখতেছে অনেকগুলা চোখ, অনেক জোড়া চোখ জ্বলতেছে, এগুলা কায়োটি সে বুঝতে পারছে। এবং এগুলা এই চাঁদ নাই তো আকাশে, মানে আকাশের আলোয় মেঘের এখান থেকে আসতেছে। সে বুঝতে পারতেছে এই কায়োটিগুলোর গায়ের রং ডিফারেন্ট, অনেকটা কালচে টাইপের, এবং এগুলো অনেকগুলা, মানে কত জোড়া চোখ সে গুনতে পারে না, এগুলো তাকায় আছে ঠিক তার অ্যাপার্টমেন্টের দিকে। তো উইলিয়াম বেশ ভয় পেয়েছে। সে তাড়াতাড়ি পর্দাটা টেনে দিয়ে সে চুপচাপ তার বিছানায় বসে রইল। অনেকক্ষণ পর দেখলো হাত জ্বলতেছে। তো সাথে সে জ্যাকেট খুলে দেখলো এই জ্যাকেটের এখান থেকে তার ছিঁড়ে গেছে এবং তার হাত ছড়ে গেছে দরজার চোকাই লেগে। তো যাই হোক, ওইটা সে নিজেই হাইড্রোজেন প্যারক্সাইড দিয়ে ওটা ব্যান্ডেজ করে ওটা রাখলো, মানে তুলা দিয়ে ব্যান্ডেড লাগায়। তো রাতের বেলা প্রচন্ড ভয় লাগছে তার, সে ঘুমাইতে পারেনি সারা রাত।
তো পরদিন সকালবেলা সে তার মাকে বলল যে আমি রাতের বেলা একটা সমস্যায় পড়ছিলাম। সে তার মার সাথে অনেক ফ্রেন্ডলি ছিল উইলিয়াম। তো তার মা জিজ্ঞেস করছে কি হয়েছে, তো সে বলছে মাকে যে এরকম এরকম ব্যাপার, আমি সেমিটারি গেট ওপেন দেখে গেছিলাম। তো তার মা খুব রাগ করলো, তারে বললো যে মানে এটা কখনোই তুমি ভালো জিনিস করো নাই, রাতের বেলা ওইখানে অনেক রকম সমস্যা হতে পারে, ওটাতে তুমি একটা থ্রিল থেকে গেছো, আমি বুঝতে পারছি তোমার মধ্যে একটা থ্রিল কাজ করছে ওখানে ঢোকার জন্য, বাট এটা ঠিক না, এটা আনসেফ। রাতের বেলা তুমি যখন দরজাটা ওখানে খোলা দেখছো, দরজাটা অন্য কেউ খুলতে পারে, কোনো খারাপ মানুষও খুলতে পারে, বা কোনো একটা অ্যাক্টিভিটিস ওখানে হতে পারে। ইট নট নেসেসারিলি যে ওখানে প্যারানর্মাল কিছু হচ্ছে সবসময়। এটা একটা পুরনো, অনেক পুরনো সেমিটারি, তুমি বুঝতে পারছো না কেন ওখানে ঢুকছো তুমি। তো সে তখন বলে যে উইলিয়াম তার মাকে বলে যে আমি এটা ঠিক করি নাই, আমি আর যাব না। তো তার মা তাকে বলে যে ওকে, আজকে দুপুরে তোমাকে নিয়ে আমি যাব, আমরা যে তোমার সাইকেলটা নিয়ে আসবো, দেখি তোমার সাইকেল কি ওখানে আছে কিনা, পাওয়া যায় কিনা। তো যাই হোক, তো সে তার মাকে বলে ওকে। তো তারপর দুপুরের দিকে তার মার সাথে সে বের হয়। উইলিয়াম আর তার মা যায়, যে ওই সেমিটারিতে ঢুকে উইলিয়ামের বুক কাঁপতেছিল, ওই জায়গায় ঢুকতে যেয়ে বেশ ভয় লাগতেছিল। তো যাই হোক, দিনের বেলা হাঁটতে গিয়েও সেই যে স্ট্যাচুটা দেখে উইলিয়ামের কাছে খুব ভয় লাগে। সে তার মাকে বলে, ইশারা করে স্ট্যাচুটার দিকে দেখায় যে এটা দেখে এরকম ভয় পাইছি। তো তার মা আর কোনো কথা বলে না, ওখানে জাস্ট মাথা নাড়ে। তো পরবর্তীতে গিয়ে যেখানে তার সাইকেলটা রাখছিল ওইখানেই সাইকেলটা পায়, কিন্তু ওই যে খাবারের প্যাকেটটা নাই, ওইটা ওখান থেকে কেউ নিয়ে গেছে খাবারের প্যাকেটটা। এখন কে নিছে হু নোস। তো ওই তার যে নিছিল, সে ভিএইচএস স্টেপগুলো নিছিল, ওইটা আছে ওখানে। যাই হোক, সাইকেলটা নিয়ে তার মা সহ বের হয়ে আসে। আসার পরে তার মা বাসায় নিয়ে আসে তাকে। তো তার মা তাকে বলে যে তুমি যেটা করছো উইলিয়াম, ওইটা একটা স্টুপিডিটি, এটা ফুলিশনেস, এরকম কাজ কখনো করবা না। আর রাতের বেলা এই রাস্তাটা দিয়ে আসবা না, আমি তোমার জন্য নতুন রাস্তা এখান থেকে খুঁজে বের করছি, ও তুমি এই দিক দিয়ে ঘুরে, একটু বেশি ঘুরতে হবে তোমাকে, কিন্তু ঘুরে তুমি তোমার কাজে যেতে পারবা, ওই রাস্তায় দিয়ে আসার দরকার নেই। তো উইলিয়াম তার মাকে বলে কেন, এখান থেকে তো শর্টকাট, আমি আসতে অসুবিধা কি। তার মা বলছে যে আসবা না মানে আসবা না, তোমাকে যেতে না করছি মানে না। তো পরে নাকি উইলিয়াম এটা শুনছিল যে এই তার মা নাকি ওই জায়গা সম্পর্কে অনেক উল্টাপাল্টা কথা শুনছে এই প্যারানর্মাল বিষয়াদি নিয়ে। তো সে দেখতো যে উইলিয়াম পরে দেখছিল যে তার মা বাসার সামনে, তাদের বাসার যে দরজার কাছে তার আম্মা এতগুলো রসুন এরকম ঝুলাই দিছিল। তার আম্মা যে তাদের জানলা এবং বাসার কাছে রসুন এরকম ঝুলাই দিছিল। তো সে বুঝতে পারছে যে তার আম্মু এইসব জিনিসে বিশ্বাস করে, এবং তার আম্মু নাকি একটু ধর্মীয় প্র্যাকটিসও করতো। ওই চার্চে গেলে নাকি তার আম্মু ওখান থেকে হোলি ওয়াটার নিয়ে আসতো বাসায়, এগুলো ছিটাই দিত বাসার চারপাশে। তো উইলিয়ামরা যতদিন ওই বাসায় ছিল, উইলিয়ামের কাছে কেমন জানি লাগতো, সে ওই জানলার কাছে প্রায় তাকায় থাকতো এবং ভয় লাগতো। তারা যতদিন ওই বাসায় ছিল, উইলিয়াম আর কখনোই ওই রাস্তা দিয়ে রাতের বেলা চলাফেরা করে নাই, কারণ তার নিজের কাছে খুব ভয় লাগতো ওখান দিয়ে চলাফেরা করতে। তো যাই হোক, এই ছিল র্যান্ডির মামা উইলিয়ামের ঘটনা, যেটা আমাদের কাছে শেয়ার করে ফেললো অনেক মাহমুদ। আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে, ভয়ের মনে হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রাসেল ভাইয়া এবং সকল লিসেনার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি রেদওয়ান মাহিন, থাকি উত্তরাতে। আমি পড়াশোনা করছি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে। তো আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, সেটা আমার সাথেই ঘটে যাওয়া ঘটনা এবং ভূত এফএমে দেওয়া আমার লাইফের প্রথম ঘটনা। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেরি না করে শুরু করলাম। আমি তখন ক্লাস 1-এ পড়ি। আমার ছোট ভাই বোন তখন হয়নি। তো আমি আম্মু বাবার সাথেই ঘুমাইতাম। একদিন আমার ভোরবেলা আমার ঘুমটা ভেঙে যায়। তো বলে রাখি রাসেল ভাই, আমি যেভাবে মানে আমাদের রুমটা যেরকম ছিল, সেটা হচ্ছে যে আমার মেন কথা হচ্ছে মশারি টানানো ছিল, আর আমার হাতের ডান সাইডে জানালা ছিল। সো ভোরবেলা যত আমার ঘুমটা ভাঙছে, ভোরের একটা আলো কিন্তু আমাদের ঘরে পড়তো, ঠিক আছে। আমার হাতের ডান সাইডে বাবা, বা সাইডে আম্মু, এইভাবে, আর আমি মাঝখানে শুয়ে আছি। তো হঠাৎ ঘুমটা আমার গাঢ় একটা ঘুম, বাট কেন কি কারণে জানি আমার ঘুমটা ভেঙে যায়। তো আমি খেয়াল করলাম আমার পা বরাবর, মানে আমি তো শুয়ে আছি, মানে আমার একদম সোজা কিছু একটা মানে 4-5 জন কালো বোরখা পরা, মানে বোরখা, মানে একটা অন্ধকার রুমে কেউ যদি বোরখা পরে আসে,
কিরকম লাগবে, একটা ছায়ার মতো লাগবে না? অবশ্যই ছায়ার মতো লাগবে। তো এরকম কিছু একটা হাঁটাহাঁটি করতেছে। তো বলে রাখি একটা ব্যাপার, সেটা হচ্ছে যে মশারি টানানো ছিল, তো ফ্যানও ছাড়া মশারিও দুলতেছে। তো আমি না ছোটবেলায় তখন মানে বুঝতেছিলাম না জিনিসটা আসলে কি, কারণ তখন ভালো মন্দ ভূত জিন এগুলা বুঝার বয়সও না, স্বাভাবিক। তো আমি আর আম্মু বাবা পাশে, আমি এত ভয়ও পাচ্ছিলাম না, একটু হইলেও সাহসী ছিলাম। তো যখন মশারিও দুলতেছে আবার লাগতেছে বাহিরেও কিছু একটা, তো আমি একটু কনফিউজ ছিলাম রাসেল ভাই। তো আমি ভাবলাম যে না, একটা কাজ করি, লেট মি চেক, আমি গিয়ে দেখি, একটু কাছে গিয়ে দেখি যে জিনিসটা কি। সাহস আমার লাইক একটু বেশি ছিল। আমি উঠে বসলাম, তো হামাগুড়ি পজিশনে আস্তে আস্তে যাওয়া শুরু করলাম, একটু 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 করে একদম মশারির কাছে গেছি। কাছে গিয়ে উকি দিলাম, তো দেখলাম যে যেই 5-6 জন হাঁটাহাঁটি করতেছে, ওরা আস্তে আস্তে আমাদের রুম থেকে বের হইতে 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 ডাইনিং এর দিকে চলে যাচ্ছে। মানে আমি যতটা তাদের কাছে আসার ট্রাই করতেছি, তারা ততটা পিছিয়ে চলে যাচ্ছে, পিছিয়ে আমাদের রুম থেকে বের হয়ে যাচ্ছে। তো এখন বেরোতে বেরোতে অন্ধকারের সাথে মিলে গেছে রাসেল ভাই। তো এখন অন্ধকারের সাথে মিলে যাওয়ার পর আমি আর জিনিসটা সিরিয়াসলি নিইনি। আমার কাছে লাগতেছে যে আমি তো তাইলে কিছুই দেখলাম না, তাইলে মনে হয় মশারি দুলতেছিল, মানে তেমন কিছু না। তো আমি তেমন তার ভয় পাইনি। তা আমি করলাম কি, সুন্দর করে আবার হামাগুড়ি দিয়ে দিয়ে আমি আমার আম্মু বাবার মাঝখানে এসে ঘুমায় পড়ছি। বিশ্বাস করেন রাসেল ভাই, মানে আমি এটাকে ক্লাস 7 অব্দি একটা স্বপ্নের মতো বা একটা কিছুই দেখি নাই এরকমই ভাবতাম, যে কি দেখছি এটা, এরকম কি হয় নাকি আদৌ এরকম তো হয় না। তো আমি জিনিসটা ভাবতাম যে না, এটা তেমন কিছুই না, এটা হয়তো এমনি মনের ভুল ছিল। তো ক্লাস 7 ওঠার পর একটা দিনে মানে একটা কাহিনী হয়, যেটা আমার বিশ্বাস করতে পরে আমার বাধ্য করে। সেটা হচ্ছে যে আমার ক্লাস 7 যখন উঠলাম, আমার একটা ফ্রেন্ড শৌখিন, তো সে আমাকে বলতেছে যে মাহিন আজকে না আমি ভূত দেখছি। তখন আমি এটা শুনে একটু হাসি দিছি যে কি বলতেছিস তুই। তখন সে বলতেছে না সত্যি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুই আমাকে টিফিন টাইমে বলিস, এখন তো ক্লাস চলতেছে, টিফিন টাইমে বলিস। তো আচ্ছা ঠিক আছে। তো টিফিন টাইম হইলো, তো সে আমাকে বলতেছে যে কাহিনীটা শুনবি, কি হয়েছে? তা আমি বললাম হ্যাঁ বল। তো সে বলতেছে দোস্ত, আমি ঘুমায় আছি, তো হুট করে আমার ঘুমটা ভেঙে যায় অ্যারাউন্ড 3-4টার দিকে। আমার ঠিক টাইমটা খেয়াল নাই। তো আমি দেখলাম যে আমার দরজার মানে আমার রুমের ঢুকার যে দরজাটা, ওই দরজাটার সামনে একটা কালো ছায়ার মতো কেউ দাঁড়ায় আছে। তখন আমি ওকে বলতেছি দাঁড়া ওয়েট। কালো ছায়ার মতো মানে অ্যাজ লাইক কোনো বোরখা পরা কোনো মহিলা যদি দাঁড়ায় থাকে, যেমন দেখায় ওইরকম কিছু। তখন সে বলতেছে যে হ্যাঁ ওইরকমই। বিশ্বাস করেন আসলে ভাই, আমার তখন পুরো গায়ের লোমটা দাঁড়ায় গেছে। আমি ঠিক আমার ক্লাস 1-এর দিকে চলে গেলাম। ক্লাস 1-এর কাহিনীটা আমার মনে পড়ে গেল। তা আমি পরে বলতেছি হ্যাঁ বল। তো ও বলতেছে দাঁড়া, তুই কেমনে জানলি যে সে মানে বোরখা পরা টাইপের এরকম? তা আমি বললাম যে দেখ, আমার সাথে আমার একটা কিছু হয়েছিল, বাট আমি তখন অনেক ছোট ছিলাম, তো আমি ভালো মন্দটা বুঝতাম না। অবশ্যই যদি সেই জিনিসটা এখন আমার সাথে এই মুহূর্তে ঘটতো, তাহলে আমি অবশ্যই হয়তো রিয়াক্ট করতাম। আচ্ছা যাই হোক, বল তোর কাহিনীটা বল। পরে সে বলতেছে যে আচ্ছা তারপর কি হইলো। আমি যখন ওটাকে দেখছি, তো আমি তো দেখার পরে বুঝে গেছি যে এটা কোনো মানুষ, সামথিং এলস, মানে লম্বা চিকন, আর সবচেয়ে বড় কথা হচ্ছে কালো, একদম বডির কোনো পার্ট বোঝা যাচ্ছে না, একদম শ্যাডোর মতো। তো সাডেনলি আমি যখন ওকে দেখছি, দেখার পর আমি ভাবতেছি যে আম্মু বলে একটা চিৎকার দিব, আম্মু বাবা মানে আল্লাহর নাম নিয়ে একটা চিৎকার দিব, বুঝতেছি না ওর মাথা কাজ করতেছে না কি করবে। তো ও ভাবতেই মানে ওই জিনিসটা না তার দিকে হাত উঁচু করছে। তার মানে ও খেয়াল করলো যে ওই জিনিসটা দূরের থেকেই তার দিকে একটা হাত উঁচু করছে।
যে না হাত উঁচু করছে সে না ভয় পেয়ে গেছে, সে দিছে একটা চিৎকার, আম্মু বলে একটা চিৎকার দিছে। সাথে সাথে ও খেয়াল করলো ওই জিনিসটা এত জোরে দৌড় দিছে, ওয়ালের সাথে লেগে সাথে সাথে ভ্যানিশ হয়ে গেল। মানে সেকেন্ডের মধ্যে সে দেখলো যে জিনিসটা ওয়ালের সাথে লেগে ভ্যানিশ। ও রাসেল ভাই, আমি একটা পয়েন্ট মিস করছি, সেটা হচ্ছে আমি যখন ছোট ক্লাস 1-এ থাকতে ওই জিনিসগুলোকে দেখছিলাম, ওরাও ঠিক এরকমই ছিল যে ও 5-6 জন, আমি তো 5-6 জনকে দেখছি, ওরা 5-6 জন কিন্তু একে অপরের সাথে গায়ে যে লাগতেছে ভেদ করে বের হয়ে যাচ্ছে। সাপোজ আমি আপনার গায়ে লাগলাম, আমি আপনার মানে আপনার ভিতর দিয়ে বের হয়ে গেলাম, আবার মানে আপনি আমার গায়ে লাগলেন, আমি আবার আপনার সামনের দিক দিয়ে বের হয়ে গেছি, মানে জাস্ট ভ্যানিশ হয়ে যাচ্ছি। দুজন দুজনের সাথে বাড়ি খাচ্ছি, আবার বাড়িতে বের হয়ে যাচ্ছি, এইভাবে আর কি। মানে কেউ কাউকে ডিস্টার্ব করতেছে না, সবাই সবার মতো হাঁটাহাঁটি করতেছে, কেউ কারোর সাথে ক্ল্যাশ করতেছে না, এরকম। ঠিক সেম শৌখিন আমাকে এই জিনিসটাই বললো যে ওয়ালের সাথে বাড়ি লাগলো, ও ভ্যানিশ, সেকেন্ডের মধ্যে ভ্যানিশ। তো এইটা যখন শুনলাম রাসেল ভাইয়া, আমি আসলে পুরা শক হয়ে গেলাম যে না, আমি যা দেখছি ছোটবেলায়, দ্যাট ওয়াজ রিয়েল অ্যান্ড দ্যাট ওয়াজ সামথিং এলস। আর আরেকটা কথা বলি রাসেল ভাইয়া, আমি ভাবতাম যে হয়তো জিনিসটা শুধুমাত্র আমি ফেস করছি, মানে আমাদের মানে ওই যে ক্লাস 1-এর ওই সময়টায় ওই বাসাটায়, মানে আমি মনে হয় কি এই যে জিনিসটা নিয়ে একটু ভয় পাইছি। আসলে রাসেল ভাইয়া তখন অনেক ছোট ছিলাম, বুঝতাম না অনেক কিছুই, আসলে তা না, আম্মু বাবাও অনেক কিছুই ফেস করছে। কেন আমি আপনাকে বলি, যেমন জানালার মধ্যে সূরা লাগানো, তারপর দরজার উপর আমাদের প্রত্যেকটা দরজা, প্রত্যেকটা রুমের উপর সূরা কালাম টানানো। তো এটার পিছে তো নিশ্চয়ই কোনো রিজন আছে, আমার বাবা যে এইগুলো লাগাইতো নিশ্চয়ই এটার পিছে কোনো রিজন আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ছিলাম রাসেল ভাইয়া সেকেন্ড ফ্লোরে, বুঝছেন তো, মানে এমনিতে চোরের একটা ইয়া ছিল, ঠিক আছে, আমাদের বাসা থেকে অনেক সময় অনেক কিছু চুরি হয়েছে। তো ছোটবেলা যখন ছোটবেলা একদিন আমি বাবাকে দেখতেছিলাম যে বাবা মানে মানে এখন বুঝি যে মানে কেন সে সূরাটা পড়তেছিল। আর মানে সে একটা আঙ্গুল উঁচু করে, বাবা একটা আঙ্গুল উঁচু করে হাত ঘুরাচ্ছিল, মানে হাত ঘুরাচ্ছে আর মানে সূরা পড়ছিল। তো আমি বাবাকে তখন জিজ্ঞেস করলাম যে বাবা, মানে তুমি কি করতেছো? তো বাবা বলতেছে যে এটা এইভাবে সূরা পড়লে কোন চোর আমাদের পাশে আসতে পারবে না। তো আমি বললাম তাহলে এমনি হাত ঘুরাইলে কি হয়? তো বলতেছে যে এটা বন্ধ করে দিলাম, মানে এভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে দোয়া পড়লে আল্লাহ মনে করো আমাদের বিল্ডিংটাকে একদম কস্টেপের মতো ইয়া করে দিল, যে কোনো ঝড় তুফান তারপর চোর টোর এগুলো আসতে পারবে না। আমি পরে বললাম ও আচ্ছা ঠিক আছে বাবা, মানে আমাকে সে বুঝাইছে, বাট দ্যাট ওয়াজ সামথিং এলস। তারা নিশ্চয়ই কোনো কিছু ফেস করছে যেটা আমি ভয় পাবো, বাচ্চা ছেলে বলে তারা আমাকে বলতো না। যাই হোক, তো রাসেল ভাইয়া এটাই ছিল আমার ঘটনা।